আচ্ছা স্যার আসছে। ভাইয়া চলে আসছে, এখন স্টপ। এখন সবাই একটু দয়া করে মিউট করে আর কার বাসায় কি সাউন্ড হয় একটু অফ করিও। মিউট করে রাখবা। এই যে এই ভাইয়া বলছে না কালকে নাকি ইংলিশ, আজকে নাকি ইংলিশ এক্সাম। ভাইয়া প্রত্যেকদিন কেন লেট? দুইটায় বসে আছি আমরা। আপনি আনমিউট করে দিয়েছেন? আনমিউট করে দিয়েছেন না? না আমি হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। শুনতে পাচ্ছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেবি মিউট করে দিতে হবে মাঝখানে, কথা বলছে। ঠিক আছে বন্ধ করে দেন। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ তোমরা একটু সাউন্ড কম করো। হ্যাঁ তোমরা একটু সাউন্ড কম করো, সাউন্ড কম না করলে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? তোমরা একটু তোমরা একটু সাউন্ড কম করো, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, তোমাদের পড়ানোর কথা কি আজকে? কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 3 লেকচার। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। জি ভাইয়া। তোমরা হচ্ছে দেশের দূর দূরান্ত থেকে যুক্ত আছো, তাই না? জি তো ভাইয়া। তোমরা যেভাবে যুক্ত আছো সেভাবে মৌলগুলো একটা অপরটার সাথে কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো হয় না, ঠিক আছে? সেটা নিয়েই আজকে পড়ালেখা। তোমরা কি লিখলে দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখা যাক। কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। কি লিখছি বলো তো? মৌলের। আচ্ছা মৌলের, ঠিক আছে। না দেখতে পাইলে, না শুনতে পারলে বলবা, আর সাউন্ড কম করবা। সমস্যা হলে মিউট করবা, আনমিউট করে কথা বলবা, ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে মৌলের, কয় নাম্বার লেকচার? আজকে 2 নাম্বার লেকচার। ঠিক আছে? দেখতে পাচ্ছ কি লিখছি? মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা ঠিক আছে, দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টার হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, সাথে হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, ঠিক আছে? আমি হচ্ছে এখন তোমাদের দুইটা ভাগ করে একটা ভাগ ফার্স্ট পার্টটা পড়াচ্ছি। একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে আমি পড়াবো হচ্ছে রাসায়নিক বন্ধন। চ্যাপ্টারকে দুটো ভাগে ভাগ করলাম, ঠিক আছে? বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্টে এই পর্যায় সারণী, এটা মৌলের সংখ্যা ছিল কম। মৌলের সংখ্যা ছিল 63। বুঝতে পারছো? মৌলের সংখ্যা ছিল খুবই কম। কয়টা ছিল? 63। এই 63 মৌলকে বিজ্ঞানী মেন্ডেলিভ একে ভাগ করছিল। কয়টা ভাগে ভাগ করছিল? 8টি পর্যায় 12টি গ্রুপে ভাগ করছে। কয়টি পর্যায়ে ভাগ করছে? 12টি পর্যায় আর 8টি গ্রুপ। 12টি পর্যায় মেন্ডেলিভ ভাগ করছিল, ভাগ করা হয়েছে 12টি পর্যায় 12টি পর্যায় 8টি গ্রুপ আর হচ্ছে 8টি গ্রুপে। তো উনি যখন ভাগ করছিল একটু লেখাগুলো বড় করেন। হ্যাঁ বলো। লেখাগুলো একটু বড় করেন। লেখা বড় করবো? আচ্ছা ঠিক ছোট আছে। ছোট লিখতেছেন আপনি। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আমি এরপর থেকে বড় করে লিখতেছি। তো 63টি মেন্ডেলিভ হচ্ছে 12টি পর্যায়ে 8টি গ্রুপে ভাগ করছিল। এটা হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। তো উনি যার উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করছিল সেগুলো হচ্ছে পারমাণবিক ভর। ছিল কি? পারমাণবিক ভর।
তো যখন তিনি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে ভাগ করতে গেল তখন হচ্ছে একটা ঝামেলা বাঁধে গেল, কার কার মধ্যে? টেলোরিয়াম এবং আয়োডিনের মাঝখানে ঝামেলা বেঁধে গেল। পারমাণবিক ভর অনুসারে দেখা যাচ্ছে, এই তোমার পর্যায় সারণীর সামনে যদি যাও দেখবা যে টেলোরিয়ামটা হচ্ছে আয়োডিনের আগে, হচ্ছে টেলোরিয়াম, বাট আপাতপক্ষে ভরটা হচ্ছে আয়োডিনের কম, টেলোরিয়ামের বেশি। তাহলে কি একটা ঝামেলা বেঁধে যাচ্ছে না? তো এই ঝামেলা দূর করার জন্য পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসলো, নাম কি? বুঝতে পারতেছো তো? হ্যাঁ, বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী বোর আসলো। বোর যে পর্যায় সারণী দিল তাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীটিকে 60টি পর্যায় এবং 18টি গ্রুপে ভাগ করা হচ্ছে। 18টি গ্রুপে ভাগ করা হচ্ছে। 60টি পর্যায় এবং 18টি গ্রুপে ভাগ করা হচ্ছে। এটা কে ভাগ করছে? বিজ্ঞানী নিলস বোর। ঠিক আছে, ভাগ করছে কে? বিজ্ঞানী নিলস বোর। কথা বলো, মাঝে মাঝে কথা বলো, ঠিক আছে? জি ভাই। এই পর্যায় সারণীকে তখন তুমি ভাগ করো, তখন ফার্স্টে কি ছিল? পর্যায় সারণী যখন লিখবা তখন ছিল কি? উপরে ছিল হাইড্রোজেন, তারপরে কি ছিল? লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, দেন সিজিয়াম, দেন হচ্ছে ফ্রান্সিয়াম। তারপরে এখান থেকে ভাগ করা হচ্ছে কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, বেরিয়াম, দেন রেডিয়াম। ঠিক আছে? জি ভাইয়া। তারপর হচ্ছে রেডিয়াম। তারপরে কি? তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে পর্যায়, এগুলো এক একটা পর্যায়, এক একটা পর্যায় এগুলা। তাহলে কয়টা পর্যায় হচ্ছে এখানে দেখো? পর্যায় হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4, 5, 6, দেন 7, 7টি পর্যায়। তো গ্রুপে যখন ভাগ করবা তখন এই লম্বা লম্বা এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। ঠিক আছে? তো এর মাঝে আরো জিনিসপত্র আছে, 10টা গ্রুপ আছে, এর মধ্যে আরো 10টা গ্রুপ আছে, আমি লিখলাম না। ঠিক আছে? তারপরে ঠিক হাইড্রোজেনের ঠিক অপোজিটে এখানে কি ছিল? হিলিয়াম। হিলিয়াম ছিল না? জি ভাইয়া। হিলিয়াম। হিলিয়ামটা তুমি আরো পরে লিখতে পারো, হিলিয়ামটা লিখো তুমি এখানে, হিলিয়াম। ঠিক আছে? মাঝে কি আরো 10টা আছে? হিলিয়ামটা উপরে, হাইড্রোজেনের সাথে কি? হিলিয়াম। হিলিয়াম, ঠিক আছে? এখানে কি ছিল? বি, বোরন, তারপরে বোরন, সি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এফ, দেন নিয়ন। ক্লোরিন, নিয়ন। তাই না? এর মাঝখানে 10টা ছিল, 10টা ছিল হচ্ছে এর মাঝে ছিল 10টা, এর মাঝে ছিল 10টা। ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? জি ভাইয়া। এখন এই পর্যায়ে কিছু, তার এটা একটা গ্রুপ চলে গেল। ঠিক আছে? এর নিচে কি ছিল? এই দুটো বলো, আমি আর লিখবো না। এরপরে অ্যালুমিনিয়াম ছিল এখানে, অ্যালুমিনিয়াম, তারপরে কি ছিল? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে সালফার, ক্লোরিন, একদম ক্লোরো, দেন হচ্ছে আর্গন। তাই না? তাহলে গ্রুপ কয়টা হচ্ছে দেখো তো? এটা গ্রুপ হচ্ছে, যদি গ্রুপ চিন্তা করো, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর, 1, 2, দেন যদি তুমি এটা চিন্তা করো, 10 চিন্তা করো, মাঝে 10টা গ্রুপ আছে আরো, তাহলে পরেরটা কত আসবে? 13 নম্বর, 13, তারপরে 14, 15, 16, 17, দেন কত? 18 নম্বর গ্রুপ। ঠিক আছে? এটা একটা পর্যায় সারণী, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই পর্যায় সারণীর ক্ষেত্রে খেয়াল করো যে আমরা পর্যায় সারণীটাকে, আধুনিক পর্যায় সারণীটাকে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তোমার বোর্ডে এখানে লিখে দেখতে পাবো তো না? জি ভাইয়া। আচ্ছা, আমি পর্যায় সারণীকে ইনটেক রেখে দিলাম, 60টি পর্যায়, 18টি গ্রুপ, 18টি গ্রুপে ভাগ করা হয়েছে। এখন তারপরে দেখো যে এই 18টি গ্রুপে তুমি ভাগ করছো, এগুলাকে তুমি শেষ কক্ষপথের ইলেকট্রনটা কোথায় যাচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি ভাগ করো, এস, পি, ডি, দেন এফ।
ঠিক আছে? জি ভাইয়া। দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আমি দেখতে পাচ্ছি না আসলে কি দেখা যাচ্ছে। এসপি ডি এন্ড এফ। হ্যাঁ, তোমার কি মন খারাপ নাকি সবার? জি না ভাইয়া। হ্যাঁ, মন খারাপ। মন খারাপ। জি না। তো ভালো বইলা দেনি পরীক্ষা। ঠিক আছে, এখন দেখো এস ব্লকটা কি, শেষ কক্ষপথ ইলেকট্রন ঢুকবে 1s1 থেকে 1s2 এর মধ্যে ইলেকট্রন ঢুকবে, তাই না? এটা হচ্ছে এস ব্লক মৌল একটা। এটা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আর পির ক্ষেত্রে ইলেকট্রনটা ঢুকবে কোথায়? 1s 2s2 এন পি 1 থেকে 6 এর মধ্যে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে? ডির ক্ষেত্রে কোথায় ইলেকট্রন ঢুকবে? এন ডি 1 থেকে 10 এর মধ্যে। এফ এর ক্ষেত্রে এন এফ 1 থেকে 14 এর মধ্যে। 14 1 থেকে পর্যন্ত 14 এর মধ্যে ইলেকট্রন ঢুকবে। তো এখন তুমি চিন্তা করো যে এস ব্লক মৌলের সংখ্যা শেষ কক্ষপথে ইলেকট্রন কোথায় ঢুকবে? এই দেখো এটা আছে না পুরো গ্রুপটা, জি ভাইয়া। এবং এই পুরাটা সাথে একটা অ্যাড হবে কি হিলিয়াম। তাহলে এস ব্লক মৌলের ভাই সংখ্যা একটু কয়টা হলো? বড় করে লেখেন, কিচ্ছু দেখি না। কোনটা কিছু দেখছো না? কোনটা বলো, কোথায়? এখানে দেখতে পাচ্ছ না? জি ভাইয়া। ভাই বোঝা যাচ্ছে না। করে লেখে। সেটা ভাইয়া দাঁড়াও। ফোনে তো দেখা যায়, ওই জন্য অনেকে দেখতে পারে না, যারা ল্যাপটপে দেখে ওদেরকে আর কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এগুলো বুঝতে পারতেছো? এগুলো বুঝতে পারতেছো না? না, ভাই দেখা একটু যাচ্ছে বড় না। করেন। আপনি একটু বড় করে লেখিয়েন তাহলে বুঝতে আচ্ছা, পারবেন। এস পি ডি এফ বোঝা যাচ্ছে এটা? জি ভাইয়া। জি। এখানে এস এর শেষ কক্ষপথে ইলেকট্রন ঢুকবে কোথায় জানো? শেষ কক্ষপথে 1s 1 1s থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, 1s1 ঠিক আছে? পির ক্ষেত্রে ইলেকট্রন ঢুকবে কোথায়? এন এন দেখবে পির মধ্যে ঢুকবে ইলেকট্রন হচ্ছে 6টার মধ্যে ঢুকে না, 1 থেকে 6টার মধ্যে। ডির ক্ষেত্রে ইলেকট্রন ঢুকবে এন ডি 1 থেকে 10 এর মধ্যে। 10 10 দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? ভাইয়া। হ্যাঁ যাচ্ছে। এন এফ এফ হচ্ছে 1 থেকে 14 এর মধ্যে ইলেকট্রন ঢুকবে এখানে। তখন সেই মৌল যার শেষ কক্ষপথে ইলেকট্রন এফ এ ঢুকবে সেটা হচ্ছে এফ ব্লক মৌল। ক্লিয়ার? ভাইয়া। ক্লিয়ার তো না? ভাইয়া। মিশিয়ে দিচ্ছি এটা একটু। এখন তুমি আসো হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে। এস ব্লকের ক্ষেত্রে এই যে গ্রুপ 1 দেখছো না, গ্রুপ 1, এই গ্রুপ 1, জি ভাইয়া। গ্রুপ 1, ভাইয়া। গ্রুপ 2 সাথে কি ঢুকবে? একটা হিলিয়াম। ভাইয়া হচ্ছে অন্য কেউ যদি কথা বলে ওদের ফেসটা আসে, আপনার লেখাটা মিশে দেন, তখন দেখতে পাচ্ছি না। আমি দেখি এসটিডি নিচেরটা দেখতেই পারিনি। কি বলো বলো এখন? তোমারটা একটু অফ করো। হ্যাঁ বলো। ফেসটা আসলে আমি লিখতে পারি না, মানে আপনি শুধু বলেন, আপনি কথা বলেন। সাউন্ড আসে, এর জন্য তোমার ফেস চলে আসে বারবার। একজন কথা বলো, একজন কথা বলো, কি সমস্যা বলো? আমি লেখা শেষ করতে পারিনি, তার আগে আপনি মিশাইছেন। এস লেখছি পিডি, নিচে একটা আছে সেটা লিখতে হবে। তোমাকে তো লিখতে হবে না, তুমি হচ্ছে বই বই দেখবে, এখন বোঝো তুমি, তুমি খাতায় লিখতে হবে না তোমার। কিন্তু অন্য কেউ কথা বলে তাদের ফেসটা আসে, আপনার দেখা যায় না। আরে তোমাকেও তো দেখা যাচ্ছে তুমি কথা বললে। এত কথা সবাই বলে চুপ তো আমি করো, তাহলেই তো। তাহলে সবাই চুপ করলে স্যারকে তো শুধু দেখা যায় নাকি? তো তোমরা কথা বলতে সবাই চুপ করে থাকো, স্যারের কথা। স্যারকেই দেখা যাবে। হ্যাঁ, সবাই চুপ করে থাকো, তাহলে তো স্যারকেই শুধু দেখা যাবে। তার কথা শেষ হলে যে বোঝে নাই তারপরে বলবে। জবরা লাগাও। আচ্ছা স্যার, প্রবলেম কি? স্যার কথা শেষ হলে বলবে যে কে বোঝে নাই, তারপরে তারা এক এক করে বলবে। আর স্যার কথার মধ্যেই তোমরা কেন বলো যে এটা 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 কেন বলো? চুপ থাকবি, আসিও না, চুপচাপ করে থাক। তোমরা যদি এভাবে হাসাহাসি করো তাহলে আমি কিভাবে পড়াবো? কথা বলতে সবাই গল্প করতেছো, হাসাহাসি করছো, তো আমি কিভাবে এটা পড়াবো বলো? আমরা বুঝাও। আমি তো কথা তোমাদের বুঝছি না, তোমরা কোনটা বুঝছো না ওটাই আমি বুঝতেছি না। এত পরিমাণ কথা তোমরা বলছো নিজেদের মধ্যে। ভাইয়া আমরা বুঝছি এসব, আপনি এখন নেক্সট টপিক শুরু করেন। হ্যাঁ, তো তোমরা কথা একটু কম বলো। এখন কি দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে এই গ্রুপটা দেখছো না, এই গ্রুপ কি? এটা গ্রুপ 1 না? এটা গ্রুপ 2। তো গ্রুপ 1 গ্রুপ 2, ঠিক আছে? এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং একটা ইলেকট্রন একটা বাইরে থেকে ঢুকবে, সেটা হচ্ছে হিলিয়াম। দেখতে পাচ্ছ হিলিয়াম এখানে? হিলিয়াম। হ্যাঁ তাহলে এটা কি? এরা সবাই মিলে হচ্ছে এস গ্রুপ মৌল। এস গ্রুপ মৌল এই হিসাব করলে দেখা যাচ্ছে এটা 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 হিসাব করলে দেখা যায় এস গ্রুপ মৌলের সংখ্যা হচ্ছে 14টা। এস গ্রুপ মৌলের সংখ্যা হচ্ছে 14টা, ঠিক আছে? এর মধ্যে মাত্র দুইটা গ্যাস কি কি ছিল? একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এই দুটো হচ্ছে গ্যাস।
একটা হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম। এই দুটো হচ্ছে গ্যাস, বুঝতে পারছো? এখন দেখো গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে, এই গ্রুপ 1 এর যে মৌলগুলা, এই যে মৌলগুলা হাইড্রোজেন ছাড়া, এক্সেপশন হচ্ছে শুধুমাত্র দুটো গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। ওই ওখানে হিলিয়াম, হ্যাঁ হাইড্রোজেন হিলিয়াম ছাড়া বাকি যেগুলো আছে না, এই যে বাকি পুরোটা, এই গ্রুপ 1, এটাকে বলা হয় কি গ্রুপ 1। গ্রুপ 1, বুঝছো? এই গ্রুপ 1 এর মৌলগুলোকে বলে অ্যালকালি ম্যাটার। অ্যালকালি অ্যালকালি কি বলা হবে? অ্যালকালি ম্যাটার মানে হচ্ছে ক্ষার, মানে কি ক্ষার, ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ঠিক আছে? এবং গ্রুপ 2 যেটা, গ্রুপ 2 যেটা, সেটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাকে বলা হবে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এরা মাটিতে পাওয়া যায়, মাটির অক্সাইডে, মাটির অক্সাইডে পাওয়া যাবে, বুঝছো? জি ভাই। অ্যালকালি কাকে, অ্যালকালি তাহলে ম্যাটার কোনটা? গ্রুপ 1, এন্ড গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এদের ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইড, মানে ক্যালসিয়াম অক্সাইড এন্ড ম্যাগনেসিয়াম অক্সাইড মাটিতে পাওয়া যায় বলে, মাটিতে পাওয়া যায়, ঠিক আছে? মাটিতে পাওয়া যায় বলে গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি ম্যাটার, গ্রুপ 2 টাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু বা মাইল্ড অ্যালকালাইন আর্থ ম্যাটার। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এস ব্লক মৌলের কিছু ধর্ম আছে না? এস এর ধর্ম, এস এর ধর্ম, এস ব্লক মৌলগুলোর ধর্ম কি জানো? এস ব্লক মৌলগুলো দেখো যে ধাতু, সবগুলো তো ধাতু, জি ভাইয়া। এবং এটা হচ্ছে ধাতু, সবগুলো হচ্ছে ধাতু। এদের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা বাড়ে। উপর থেকে নিচ দিকে বাড়বে। তাহলে সবচেয়ে সক্রিয় কে, লিথিয়াম নাকি ফ্রান্সিয়াম? ক্যালসিয়াম। ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি সক্রিয়, এটা বাতাসের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। সুতরাং এই ফ্রান্সিয়ামকে মুক্ত অবস্থায় পাওয়াই যায় না, ফ্রান্সিয়ামকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বুঝতে পারছো? তো পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে স্থায়ী পদার্থটা হচ্ছে সিজিয়াম। সিজিয়ামটা হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে সক্রিয় এবং স্থায়ী পদার্থ হচ্ছে সিজিয়াম। ক্লিয়ার? জি ভাইয়া। এস ব্লক মৌলগুলোর ধর্মটা আমি লিখে দিচ্ছি যে নিম্নের, দেখো বুঝতে পারতেছো? জি ভাইয়া। নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন, নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারণের নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারণের, বিজারণ না, বিকর্ষণের, ভাই একটু বড় করেন। বড় করবো? হ্যাঁ বড় করে লিখতেছি, ধরো। নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন, এখানে দেখতে পাচ্ছ তোমরা? নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিকর্ষণ, বিকর্ষণের বিজারণ, বিজারণ শিখে জলে। দেখা কি বলছি বলো তো, কে এখন পড়ে বলো আমাকে। নিম্নের নরম বর্ণহীন জলে। হ্যাঁ, নরম নিম্নেরটা কি? নিম্নের হচ্ছে এস ব্লক মধ্যে ধর্ম হচ্ছে নরম গলনাঙ্ক, নরম স্ফুটনাঙ্ক, নরম গলনাঙ্ক, নরম নরম স্ফুটনাঙ্ক। নরম গলনাঙ্ক, নরম স্ফুটনাঙ্ক। নরমটা কি? নরম। এস ব্লকের মৌলিক ধাতুগুলো হচ্ছে নরম। এরা কি করবে? বর্ণহীন ক্যাটায়ন তৈরি করবে, বর্ণহীন ক্যাটায়ন তৈরি করবে। ক্যাটায়ন তৈরি করবে। বিকর্ষণ মানে কি? এরা হচ্ছে ডায়াচম্বক পদার্থ, ডায়াচম্বক পদার্থ। এরা ডায়াচম্বক মানে কি? বিকর্ষণ করবে, ডায়াচম্বক পদার্থ। বিজারণ মানে হচ্ছে বিজারক। শিখাই মানে কি? শিখাই, শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখাবে, শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখাবে। তাহলে কি কি বলছি বলতো? যে নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারণের, বিকর্ষণের বিজারণ শিখাই জলে। এই কেউ একজন বলো আমাকে।
প্লেন নরম বর্ণহীন ক্যাটায়ন বিকর্ষণের বিজারণ শিখা যাবে। তার মানে কি নিম্নেরটি কি? নরম গলনাঙ্ক, নরম স্ফুটনাঙ্ক। নরম গলনাঙ্ক, নরম স্ফুটনাঙ্ক। নরম স্ফুটনাঙ্ক। নরমতে কি ধাতুগুলো নরম। বর্ণহীন মানে কি? বর্ণহীন ক্যাটায়ন তৈরি করবে। বিকর্ষণ মানে কি? ডায়াচম্বক। এটা হচ্ছে ডায়াচম্বক। ডায়াচম্বক। শিখাই জ্বলে মানে কি? শিখা পরীক্ষায় বর্ণ দেখাবে। শিখা পরীক্ষায় পরীক্ষা বর্ণ দেখায়। দেখাবে। আমি এখন মিশাই ফেলবো এটা। জি জি ভাইয়া। ভাইয়া। স্যার এই যে ঠিক আছে, এখন সবাই তো বর্ণ দেখাবে না, বুঝছো? কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে একটা যে Be2+ আকার ছোট হওয়ার জন্য এবং Mg2+ এরা শিখা পরীক্ষায় বর্ণ দেখাবে না। ব্যতিক্রম কারা কারা? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখাবে না। এদের মধ্যে বেরিলিয়ামটা শুধুমাত্র সমযোজী যৌগ গঠন করে, শুধুমাত্র সমযোজী, শুধুমাত্র সমযোজী যৌগ গঠন করে। সমযোজী যৌগ গঠন করবে শুধুমাত্র কে? বেরিলিয়াম। বাট নরমালি সবাই কি করবে? সবাই হচ্ছে না, ম্যাগনেসিয়াম না, শুধু বেরিলিয়াম। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, বর্ণ দেখায় না শিখা পরীক্ষায়, বর্ণ দেখায় না, বুঝছো? আর বেরিলিয়াম 2+ এটা সমযোজী যৌগ। হ্যাঁ, শুধু সমযোজী যৌগ বেরিলিয়াম 2+ ডিউ টু স্মল সাইজ, বুঝতে পারছো? এটা হচ্ছে খুবই ছোট আকারের জন্য, ছোট আকারের জন্য B2+ গঠিত হতে পারে না, B2+ গঠিত হতে পারে না। ক্লিয়ার? জি এস ব্লক মৌল ক্লিয়ার? এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? 14টি। 14টি। এর মধ্যে সোডিয়াম আছে না, সোডিয়াম হচ্ছে খুবই সক্রিয়। একে পৃথিবীতে রাখার জন্য একে কেরোসিনের নিচে রাখা হয়, যাতে বাতাসের সাথে বিক্রিয়া না করতে পারে। কোথায় রাখা হবে? কেরোসিনের নিচে। কেরোসিনে রাখা হবে। কোথায়? সোডিয়ামকে কেরোসিনে রাখা হয়। ক্লিয়ার? জি একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে সক্রিয়তা বাড়ছে। জি জি বাড়ছে। এখন তারপরে চলে আসে হচ্ছে পি ব্লকে। তাহলে এতটুকু আমি মিশাই দিই। এখন কি পি ব্লক না? এই যে দেখছো এই পুরাটা হচ্ছে পি ব্লক, পুরোটাই হচ্ছে পি ব্লক। ঠিক আছে, পুরোটা এটা হচ্ছে, সবগুলো হচ্ছে পি ব্লক। এই পি ব্লক মৌলের সংখ্যা কয়টা জানো? পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। এদের মধ্যে ধাতু আছে, এই পি ব্লক মৌলের মধ্যে ধাতু আছে, অধাতু আছে, গ্যাস আছে এবং উপধাতু আছে। সাথে কি আছে? উপধাতু আছে। পি ব্লক মৌলের সংখ্যা কয়টা হলো তাহলে? 36টা। 36টা। তো এদের মধ্যে কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, কিছু আছে অর্ধধাতু। অর্ধধাতু কারা কারা জানো? অর্ধধাতুর আরেকটা নাম কি বলো তো? অপধাতু। হ্যাঁ, অপধাতু। অর্ধধাতুর নাম হচ্ছে অপধাতু, সেমিকন্ডাক্টর, মেটালয়েড। ঠিক আছে, কি কি আছে? লিখছি দেখো, বলো তো একজন। ভাইয়া দেখতেছি না তো। জি ভাই, শীঘ্রই আসেন সমাধানের। সাবধানে। জি বিআই শিগগিরই আসেন, সাবধানে টুলে বসেন। সাবধানে। ক্লিয়ার? জিতে হচ্ছে, ভাইয়া একটু বলেন, হ্যাঁ, বলেন। এটা হচ্ছে অপধাতু।
অপধাতু কয়টা? 6টা। 7টি। অপদার্থ 7টি। নতুন বইয়ে 6টি দেওয়া আছে। 7টি না ভাইয়া? নতুন বইয়ে 6টি দেওয়া আছে। বইয়ে তো 7টি দেওয়া আছে। নতুন বইয়ে 6টি দেওয়া আছে, আপডেট বই যেটা। আপডেট বই আছে তোমাদের কাছে? এটা আপডেট বই? জি না ভাই। Yeah. আপডেট বই কয়টা দেওয়া আছে? 6টি। এটাও উনি ঠিক আছে। নতুন বইয়ে 6টি দেওয়া আছে। ক্লিয়ার? আরে তোমরা একটু মিউট করো না, তোমাদের ফেস চলে আসতেছে, আমি লিখতে পারতেছি না। ভাই আমার দেখতেছি না তো। হ্যাঁ, দেখতেছো না? না ভাই, একটু মুখে বলেন, হ্যাঁ, একটু মুখে বলেন। জি বেআই শিগগিরই আসেন, সাবধানে টুলে বসেন। বুঝছো তোমরা? জিতে হচ্ছে জার্মেনিয়াম, বেআই তো হচ্ছে বোরন, শিগগিরই তো হচ্ছে সিলিকন, আসেন তো হচ্ছে আর্সেনিক, সাবধানে তো হচ্ছে অ্যান্টিমনি এসবি, টুলেতে হচ্ছে টিই, বসেনতে কিছু নাই। নতুন বই হিসাবে কিছু নাই, 6টি। বুঝছো? ভাই জি একটু বেআই শিগগিরই আসেন, সাবধানে টুলে বসেন। জিতে জার্মেনিয়াম, বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম। ক্লিয়ার? মিশাবো? ভাই একটু না ভাইয়া। মিশাবো? তোমরা প্লিজ একটু মিউট করো, তোমাদের ফেস বারবার আসতেছে, তোমাদের জন্য লিখতে পারতেছি না। আমরা শেষ? ছবিতে 2বার ক্লিক করলেই তো শুধু স্যারকে দেখতে পারো, বারবার বলো কেন? হয় না তো। ছবিতে মিউট স্যারের ওখানে ক্লিক করা হয়েছে, হয় না তোমাদের। অনেকগুলো ছবি আছে না, আমার ছবি আছে আর অনেকের ছবি আছে, এই ওখানে আস্তে স্যারের ছবিতে 2বার। আস্তে কথা বলো একটু, আমি তো লিখতে শুনতে পাচ্ছি না কিছু, তোমাদের কথা শুনে তো আমার জীবন বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, পি ব্লক মনের সংখ্যা দেখো, এর মধ্যে কার্বন সিলিকন আছে না? দেখো এই ও এস, এরপরে কি আছে? অক্সিজেন সালফারের পরে কি আছে বলো তো? ঠিক আছে, সালফারের পরে হচ্ছে সিলেনিয়াম। অক্সিজেন, সালফার, সিলেনিয়াম। সেলেনিয়াম, টেলুরিয়াম, সিলেনিয়াম, পোলোনিয়াম। টেলোরিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম, তারপরে আরেকটা। পোলোনিয়াম। এখন দেখো না আর কিছু নাই। এটা কি গ্রুপ 16 মৌল না? এটা তো গ্রুপ 16 মৌল। জি ভাইয়া। এর মধ্যে এই যে অক্সিজেন থেকে শুরু করে টেলুরিয়াম পর্যন্ত বাদকে পোলোনিয়াম। পোলোনিয়ামটা হচ্ছে বাদ। ঠিক আছে, বাদ কি জন্য? আমি বলতেছি এই যে 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন। তাহলে চ্যালকোজেন মৌল কয়টা? 4টা, অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলুরিয়াম। পোলোনিয়ামটা বাদ। কেন বাদ? পোলোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় বলে, তেজস্ক্রিয় বলে পোলোনিয়ামটা বাদ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখন যদি বলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এর হচ্ছে চ্যালকোজেন, এখন বলতে পারো যে চ্যালকোজেনটা কি? বলতে পারো চ্যালকোজেনটা কি? বলতে পারো না? কেউ তো জিজ্ঞেস করো না। জানি না তো, বইলা দেন। হ্যাঁ, চ্যালকোজেনটা হচ্ছে যে এটাকে মাটির আকরিকে পাওয়া যায়, মাটিতে মাটির আকরিক গঠনে হেল্প করে, মাটির আকরিক। ক্লিয়ার? ক্লিয়ার তোমরা? ভাইয়া আকরিক জিনিসটা কি আসলে? আকরিক মানে হচ্ছে লোহার আকরিক পাওয়া যায় না, লোহার আকরিক, তারপর তোমার ওই কয়লার আকরিক, এগুলো হচ্ছে আকরিক। বুঝছো? মানে মাটির নিচে যে খনিজ পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় আকরিক। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, তো তাহলে চ্যালকোজেনকে চিনে গেছো এখান থেকে নিশ্চয়ই। তারপরে দেখো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল না? হ্যাঁ। এগুলোকে বলা হবে হ্যালোজেন। এগুলোকে বলা হবে হ্যালোজেন। কেন হ্যালোজেন বলা হয়? যে এদের লবণগুলা সমুদ্রের পানিতে পাওয়া যায়, সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা চ্যালকোজেন। আর এইখানে নিষ্ক্রিয় মৌল কোনটা? গ্রুপ নিয়ন। 18তে যে,
হ্যাঁ, গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই ক্রিপ্টন, জেনন, রেডন এগুলোকে একত্রে বলা হবে অভিজাত মৌল বা নিষ্ক্রিয় মৌল। অভিজাত, কারোর সাথে যুক্ত হতে চায় না, অভিজাত মৌল। ঠিক আছে, পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি, 118। 118টি হচ্ছে টোটাল মৌলের সংখ্যা আধুনিক পর্যায় সারণীতে বর্তমানে। 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে ওগেনসান, ওজি, ওগেনসান। সর্বশেষ আবিষ্কৃত মৌলটা হচ্ছে ওগেনসান, ওজি, ওগেনসান। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ভাইয়া যখন হচ্ছে ওই যে ধাতুর ক্ষেত্রে যখন হচ্ছে উপর থেকে নিচ দিকে আসবো তখন হচ্ছে সক্রিয়তার ক্রম কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, উপর থেকে নিচের দিকে বাড়বে, বাড়ছে, বাড়বে। জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে বাড়বে, বাট অধাতুর ক্ষেত্রে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে, উল্টা। ও মানে নিচ থেকে উপর দিকে বাড়বে অধাতুর ক্ষেত্রে, অধাতুর আর ক্ষেত্রে, ধাতুর হ্যাঁ অধাতুর ক্ষেত্রে মানে গ্রুপ 14 যেটা দেখছো না, 14 পর থেকে এখান থেকে 14 পর থেকে এখান থেকে শুরু করলে এই জায়গাটাতে হ্যাঁ। উল্টা দিক, এখানে যেটা হবে আগে তার উল্টা হবে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, পি ব্লকের মধ্যে একমাত্র পি ব্লককে বলা হয় আদর্শ প্রতিরূপী মৌল। পি ব্লকের এই মৌলগুলো পি ব্লক না? হ্যাঁ এগুলো তো পি ব্লক মৌল। এটা পি ব্লক না, এটা তো পি ব্লক। এগুলো আদর্শ প্রতিরূপী মৌল। পি ব্লককে বলা হয় আদর্শ প্রতিরূপী মৌল। আদর্শ প্রতিরূপী মৌল, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। মাঝে আমি 10টা গ্রুপ বাদ দিছিলাম না, 10টা বাদ দিছিলাম না? জি ভাইয়া। এই 10টাকে বলা হয় ডি গ্রুপ মৌল। ডি, তাহলে ডি গ্রুপ মৌলের সংখ্যা হচ্ছে দাঁড়ায় ডি, ডি ব্লক। এই ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41, 41টি, 41। এরা সবাই হচ্ছে কঠিন ধাতু। সবাই কি কঠিন ধাতু? সবাই কঠিন ধাতু, এক্সেপ্ট কে? মার্কারি, Hg, মার্কারি তরল, পারদ হচ্ছে তরল। ক্লিয়ার? ভাইয়া একটা কোশ্চেন আছে। বলো। ভাইয়া ডি ব্লক এটা তো হচ্ছে কঠিন ধাতু, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে সক্রিয়তার ক্রম কি হচ্ছে উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাবে? হ্যাঁ, এখানে এটা ডি ব্লকের ক্ষেত্রে এটা চিন্তা করতে পারো, তো পরীক্ষা এটা আসবে না, নিচ থেকে উপর দিকে বাড়বে, হ্যাঁ বাড়বে, বাট এখানে কিছুটা ব্যতিক্রম ঘটে, বুঝছো? তো এই ডি ব্লকটা ওইগুলো খাটায়ও না ডি ব্লকের মধ্যে, ঠিক আছে? এটা কখনো আসবে না। ক্লিয়ার? জি আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ডি ব্লকের ক্ষেত্রে এটা এত কিছু খাটবে না এখানে। হ্যাঁ তো ডি ব্লকের মধ্যে যাদের ডি তে ইলেকট্রন, যাদের ক্ষেত্রে ডি 1 থেকে 10-এর মধ্যে, যাদের ক্ষেত্রে ডি ব্লকটা হচ্ছে ডি 1 থেকে 9-এর মধ্যে, মানে পূর্ণও না শূন্যও না, তাদেরকে বলা হয় অবস্থানান্তর ধাতু। অবস্থানান্তর ধাতু। এই অবস্থানান্তর ধাতুর মধ্যে এদের আয়নগুলো কি হবে? অবস্থানান্তর ধাতুর আয়নগুলো হচ্ছে রঙিন হবে, আয়নগুলা রঙিন হবে, আয়ন রঙিন হবে, রঙিন হবে। মনে করে কি Fe2+ থেকে 3+ থেকে Fe2+ দুটো হয়, Fe2+। তো Fe3+ এবং Fe2+ এর আয়নগুলো কি হবে? রঙিন হবে। তাহলে হ্যাঁ এখানে কি Fe2+ থেকে Fe3+ হচ্ছে, তার মানে কি পরিবর্তনশীল যোজ্যতা দেখাচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি হবে? পরিবর্তনশীল যোজ্যতা প্রদান করে, পরিদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা। 3 নম্বরটা কি? যখন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে তখন দেখো 3 থেকে 2 শক্তির পার্থক্য ঘটছে না এখানে? জি শক্তি পার্থক্য যখন ঘটবে সেটা তো আলো হিসেবে বাইরে নির্গত হবে। 3 নম্বরটা কি হবে? যৌগটা রঙিন হবে, যৌগ রঙিন হবে। প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তারপরে কি করবে? 4 নম্বরটা হচ্ছে যৌগ রঙিন হওয়ার পরে আয়নটা রঙিন, যৌগ রঙিন, পরিবর্তনশীল যোজ্যতা, এরা প্যারাচুম্বক। এরা কি করে? প্যারাচুম্বক হিসেবে কাজ করে। প্যারা
চুম্বক। প্যারাচুম্বক আরেকটা কি হবে? প্রভাবক হিসাবে। লোহাকে তুমি কি করতে পারো? প্রভাবক হিসাবে কাজ করতে পারো, তাহলে প্রভাবক হিসাবে কাজ করবে, প্রভাবক হিসাবে কাজ করবে। বুঝতে পারছো? এটা কি লিখছি? 1 নম্বর কি আয়ন রঙিন, পরিবর্তনশীল যোজ্যতা, যৌগ রঙিন, প্যারাচুম্বক, প্রভাবক। ক্লিয়ার? লেখা শেষ? মিশাবো? ভাইয়া প্রভাবক, ভাই আমি এসে- হ্যাঁ বলো। প্রভাবক হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া প্রভাবক জিনিসটা বুঝতে পারি নাই। যে বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করবে, এরা এই ধাতুগুলোকে তুমি প্রভাবক হিসেবে কাজ করতে পারো, প্রভাবক হিসেবে ইউজ করতে পারবা। বিক্রিয়াকে ত্বরান্বিত করে, নিজে অপরিবর্তিত থাকে। বিক্রিয়াতে হেল্প করবে, হয় বেশি বাড়াইতেও পারে গতি, কমাইতেও পারে গতি। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, মিশালাম। এই ডি ব্লকের মধ্যে আমি কি বলছি, যারা D1 থেকে D9 তারা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে, তাই না? যার D0 অথবা D পূর্ণ 10 তারা কি দেখাবে? না, এরকম আয়নের হচ্ছে জিঙ্ক 2+, কপার প্লাস, স্ক্যান্ডিয়াম 3+, টিটানিয়াম 4+, এই কটা বাদে। এই জিঙ্কের ক্ষেত্রে 0 হয়ে যায়, কপারের ক্ষেত্রে পূর্ণ হয়ে যায়, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে একই অবস্থা। স্যার আরেকবার একটু বলেন। মানে আমি কি বলছি, D1 থেকে D9 কি যৌগটা হচ্ছে রঙিন হয়, যৌগটা রঙিন হয়। বাট যাদের ক্ষেত্রে ডি ব্লকে ডিতে হচ্ছে 0, D0 অথবা ডি পূর্ণ, মানে 0 আর 10 এর মধ্যে 0 কারো ক্ষেত্রে 10, তখন এই যৌগগুলা অবস্থানান্তর হবে না। যৌগগুলা কি হবে? অবস্থানান্তর যৌগ হবে না। 1 থেকে 9টা থাকলেই তো অবস্থান্তর হলো। হবে না। তার মানে কি জিঙ্ক 2+ অবস্থানান্তর না, কপার প্লাসটা না, স্ক্যান্ডিয়াম 3+টা না, টিটানিয়াম 4+টাও না। ক্লিয়ার? জি ভাইয়া। কি বুঝছো তোমরা এতখানি পর্যন্ত? জি ভাইয়া। মিশিয়ে দিলাম। এখন চলে আসো এফ ব্লক মৌল। এফ ব্লক, এখন হচ্ছে এফ ব্লক মৌল। এফ কোনটা ছিল? পর্যায় সারণীর নিচে দেখো দুটো ভাগ ছিল না, এরকম দুটো বড় বড় ভাগ করা ছিল। হ্যাঁ একটা সামনে কি লিখেছে? অ্যাক্টিনাইট, আর আছে ল্যান্থেনাইট। একটা ছিল ল্যান্থেনাইট লেখা, আরেকটা কি অ্যাক্টিনাইট লিখেছিল। এটা আসলে কোথাকার পার্ট জানো? এটা আসলে যে এখানকার পার্ট। এই ডি ব্লকের এই ছোট্ট একটা ভাগ ছিল এখানে, ছোট্ট একটা ভাগ ছিল এখানে, 3 নাম্বার গ্রুপ। এটা 1 2 3 নাম্বার গ্রুপ। এই যে এই 3 নাম্বার ভাগটা ধরেনি, জায়গা হয় নাই, একে নিয়ে আসা হয়েছে এখানে। নিচে আলাদা করে স্থান দেওয়া হয়। ঠিক আছে, একে আনা হয়েছে এখানে। তো এখানে কি ছিল? এখানে ফার্স্টে ছিল ল্যান্থেনাম, ফার্স্টে ল্যান্থেনাইট সিরিজ, এটা ল্যান্থেনাইট সিরিজ। আর এটা অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট সিরিজ না? এই শোনো, বুঝতে পারছো? তোমরা মাইন্ড ফোন একটু করো, অফ করো। তোমাদের কথা বাচ্চা কাচ্চা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কিছুই বুঝতে পারি না। ছোট বাচ্চাদের হাতে দিয়ে চলে যাও না, ছোট বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছে তোমাদের মাইক্রোফোন ফোন। এটা কি ল্যান্থেনাইট সিরিজ না? নিশ্চয়ই তো অ্যাক্টিনাইট। জি ভাইয়া। এরা কি? এরা হচ্ছে এটার মধ্যে দেখো ফার্স্টে দেখা, ফার্স্টে কি দেওয়া আছে দেখো? ল্যান্থেনাম। ফার্স্টে এখানে দেওয়া আছে ল্যান্থেনাম, LA। তারপর নিচে দেওয়া আছে A অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম থেকে নাম আসছে অ্যাক্টিনাইট, ল্যান্থেনাম থেকে ল্যান্থেনাইট সিরিজ। আর শেষে কি আছে? সাথে আছে থোরিয়াম, TH, থোরিয়াম। আরো আছে, আরো আছে। শেষ হয় কোথায়? লুটেসিয়াম, LU। তো এই ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম পর্যন্ত কি হবে? ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম পর্যন্ত হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ। আর অ্যাক্টিনাইট হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে শেষ হচ্ছে কোথায়? লরেন্সিয়াম, LR, লরেন্সিয়াম। এটুকু হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। নাইট সিরিজ। হ্যাঁ, তো এখানে মৌল কয়টা হচ্ছে তাহলে? তাহলে হিসাব করে দেখো, এখানে এফ ব্লক মৌল। F1 থেকে কত মৌল ঢুকবে? F1 থেকে 14। এখানে এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। হিসাব করলে দেখবা এখানে হিসাবটা আসবে 30, হিসাবটা হচ্ছে 30।
বাট আমি এই তিনটাকে কি বলছি? এই তিনটাকে বলছি ডি ব্লক, ডি ব্লক, তাই না? এই তোমাকে মিশাবো আমি হ্যাঁ ভাইয়া মিশান। বি। তো এই যে এই তিনটা বাদ দিলে, 30 থেকে 3 বাদ দিলে প্রকৃতপক্ষে সংখ্যা কত দাঁড়ায়? অর্থাৎ ল্যান্থনাইট অ্যাক্টিনাইটের মধ্যেই তিনটা আছে, আমি যদি তিনটাকে বাদ দিয়ে দিই প্রকৃতপক্ষে কটা দাঁড়াবে? 27টা। যদি কোশ্চেনে দেখো প্রকৃতপক্ষে উল্লেখ আছে, তাহলে প্রকৃতপক্ষে যদি উল্লেখ থাকে তাহলে দিতে হবে কয়টা? 27টা। আর অপশনে যদি 27 না দেখো তাহলে কত? 30টা। 30। ঠিক আছে, এখন দেখো F1 এবং F14, আগের মতো চিন্তা করো, যদি এখানে F শূন্য হয়ে যায় অথবা F পূর্ণ হয়ে যায়, F14 হয়ে যায়, তখন সেটা কি হবে? F1 থেকে 13-এর মধ্যে থাকলে তাকে আমরা বলি D1 থেকে D1 থেকে D9 পর্যন্ত থাকবে, তখন আমরা কি বলতাম? একে অবস্থান্তর মূলক, কি বলতাম? অবস্থানান্তর, তাই না? অবস্থান্তর মূলক। অবস্থানান্তর। এখন যদি এফ এর ক্ষেত্রে যদি থাকে, এফ এর ক্ষেত্রে যদি এফ 1 থেকে 13-এর মধ্যে থাকে, তখন তাকে বলবো আমরা কি? অন্ত অবস্থানান্তর, অন্ত অবস্থান্তর। অবস্থান্তর। বুঝতে পারছো এবার? F1 থেকে 13 হ্যাঁ শেষ কক্ষপথে ইলেকট্রন ঢুকবে কি? এফ এ ইলেকট্রন ঢুকবে, শেষ কক্ষপথে ইলেকট্রন এফ এ ঢুকবে। এদের মধ্যে ল্যান্থনাইট সিরিজটা আছে না? ল্যান্থনাইট, ল্যান্থনাইটকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। কি বলা হবে? বিরল মৃত্তিকা আর ধাতু, বিরল মৃত্তিকা ধাতু আবার ধাতু। একে কি বলা হতো? গ্রুপ 2 কে কি বলা হতো? মিথ্যার ধাতু। মৃৎক্ষার ধাতু। এটা কি? বিরল মৃত্তিকা ধাতু, মানে মাটিতে পাওয়া যায় খুবই সামান্য পরিমাণে। ঠিক আছে, ল্যান্থনাইট হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। এই ল্যান্থনাইটের ক্ষেত্রে এই ল্যান্থেনাম থেকে চলে গেছে কোথায়? লুটেসিয়াম পর্যন্ত। জি হ্যাঁ। ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম পর্যন্ত। এখানে কি পরমাণুর সংখ্যাটা বাড়তিছে এবং আকারটা ছোট হচ্ছে, আকারটা এদিকে ছোট হচ্ছে, আকার ছোট হচ্ছে। এই কারণে একে বলা হয় ল্যান্থেনাইট সংকোচন। ল্যান্থেনাইট সংকোচন, ল্যান্থেনাইট থেকে লুটেসিয়াম পর্যন্ত পরমাণুর আকার হ্রাস পায়, এই কারণে একে বলা হবে ল্যান্থেনাইট সংকোচন। ল্যান্থেনাইট সংকোচন, ঠিক আছে? তারপরে চলে আসে হচ্ছে অ্যাক্টিনাইট। তারপর চলে আসে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইটকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল যেটা হয়, এর উপরে আমরা কি ভারী ধাতু না, এগুলা খুবই ভারী। অ্যাক্টিনাইট হচ্ছে খুবই ভারী ধাতু, খুবই ভারী ধাতু, ভারী ধাতু এক্সেপ্ট থোরিয়াম, টিএইচ, থোরিয়ামটা বাদে, থোরিয়াম বাদে। এটা বুঝতেছো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ, অ্যাক্টিনাইটকে কি বলা হতো? তেজস্ক্রিয় মৌল। এদের ঘনত্ব বেশি, এদের উচ্চ গলনাঙ্ক স্থানাঙ্ক আছে। কি বলছি বলো তো? তেজস্ক্রিয় মৌল বলছি না? জি তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল হচ্ছে বাতাসের সংস্পর্শে কি হবে? মলিন হয়ে যাবে। ল্যান্থেনাইট সিরিজ, এটা বাতাসের সংস্পর্শে কি হবে? মলিন হয়ে যাবে। এটা অ্যাক্টিনাইট না, তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করবে না? বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করলে কি হবে? মলিন হয়ে যাবে। এরা মলিন হবে, আগের মতো সক্রিয় থাকবে না। তারপরে হচ্ছে যে এরা তেজস্ক্রিয়, এটা তো ক্ষার, এটা ধাতু না, ধাতু সবসময় ক্ষার। এই তেজস্ক্রিয় মৌলের উপরে ক্ষার দ্রবণের কোনো প্রভাব নাই, ক্ষার দ্রবণের প্রভাব নাই। তেজস্ক্রিয় সাধারণত বেশি ক্ষারীয় হয়।
ক্ষার দ্রবণের কোনো প্রভাব নেই, বাট এর উপরে অ্যাসিড দ্রবণের প্রভাব আছে। ক্লিয়ার? বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, ল্যাথিনাইট এবং অ্যাক্টিনাইট, ল্যাথিনাইটকে কি বলে? বিরল মৃত্তিকা ধাতু, আর অ্যাক্টিনাইটকে? তেজস্ক্রিয় ধাতু। আচ্ছা, ডি ব্লক মৌল কোথায় ছিল? এখানে ছিল না ডি ব্লক মৌল? এখানে তো ছিল, হ্যাঁ, এখানে ছিল না? এই ডি ব্লক মৌলকে কি বলা হতো? প্যারাচম্বুক, প্যারাচুম্বক। প্যারাচম্বুক বলা হতো তো। জি ভাইয়া। অবস্থান্তর মৌল প্যারাচম্বক। প্যারাচম্বুক মধ্যে লোহা, এফি, কোবাল্ট, নিকেল ছিল না? হুম, তো এদেরকে চৌম্বকে পরিণত করা যায়, চৌম্বকে পরিণত করা যায়। এই কারণে লোহা, কোবাল্ট, নিকেলকে বলা হয় ফেরোচৌম্বক। ফেরোচৌম্বক। এই শুনতে পাচ্ছো? জি ভাইয়া। লোহা, নিকেল, কোবাল্ট এরা কিন্তু প্যারাচৌম্বকের মধ্যে ছিল, বাট লোহা, নিকেল, কোবাল্টকে চৌম্বকে পরিণত করা যায়, এই কারণে এটাকে বলা হবে প্যারা, হইলে বলা হবে ফেরোচৌম্বক, শক্তিশালী চৌম্বক, ফেরোচৌম্বক। ক্লিয়ার? তারপরে হচ্ছে এই ডি ব্লকের মধ্যে ছিল কপার, সিলভার, সোনা ছিল না? কপার, সিলভার, সোনা। জি আদি যুগে এইগুলাকে মুদ্রা মুদ্রা হিসেবে ইউজ করা হতো, রাজা বাচ্চার আমলে মুদ্রা হিসেবে ইউজ করা হতো। এখনো সিলভারকে ইউজ করা হয়। তাহলে কপার, সিলভার, গোল্ডকে বলা হবে মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। পরীক্ষা যদি আসে মুদ্রা ধাতু কারা? কপার, সিলভার, গোল্ড। গোল্ড। ক্লিয়ার? এসপিডিএফ শেষ। এই বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, জি এখন চিন্তা করো, এখন চিন্তা করো যে তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কয়টি বলো তো? 14টি। 14টি। টি হচ্ছে 36টি, ডি হচ্ছে 27টি অথবা 30টি, এফ হচ্ছে 41টি। ভাইয়া ডি হচ্ছে ভাইয়া আর দিনে এফ হচ্ছে 41টি। 27টি। প্রকৃতপক্ষে 27টি, বাট নর্মালি যদি বলে তিনটা কিন্তু থোরিয়াম, ল্যান্থেনাম, নোটিসিয়ামকে ধরো তাহলে দাঁড়াবে 30টি। ডি ব্লক হচ্ছে ডি 41টি। ব্লক মৌলের সংখ্যা ডি ব্লক মৌলের আর সংখ্যা এফ কয়টি? ব্লক হবে 27। ডি ব্লক 41টি। হচ্ছে 41। সরি, ডি কয়টি? আর 41। ডি হচ্ছে 41টি। এফ হচ্ছে 27টি অথবা 30টি। 30টি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন বলো আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নীকরণ শক্তি হচ্ছে যে সোডিয়াম Na এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে না? কয়টি ইলেকট্রন সোডিয়ামের শেষ কক্ষপথে? একটি। একটি ইলেকট্রন, একটি 11, সোডিয়াম 11। 2 8 1। বুঝছো? এই 8টি ইলেকট্রনকে যদি আমি সরাতে যাই শেষ কক্ষপথ থেকে, একটি ইলেকট্রন সরাতে গেলে কি হবে? এটা Na+ হবে। এই একটি ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণ শক্তি আমাকে দিয়ে টেনে বের করতে হবে ওকে, সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এর জন্য দিতে 496 প্লাস 496 দিতে হয় শক্তি। বুঝতে পারছো? এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন যদি আমি এখানে চার্জের পরিমাণটা বাড়াই দিই, তাহলে একে বের করা কষ্ট হবে না? আরো কষ্ট হবে তো, আগের চেয়ে বেশি শক্তি দিতে হবে। বুঝছো? এটা কি আয়নীকরণ শক্তি? আর ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে যে কোন একটা পরমাণু আছে ক্লোরিন, শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। ইলেকট্রন ঘাটতি এখান থেকে থাকবে। আমি, হ্যাঁ, ঘাটতি থাকবে একটা।
একটা ইলেকট্রন আমি এখান থেকে নিয়ে এসে একে দিয়ে দিব, জোর করে দিব, তাই একে নিবে কে? নিউক্লিয়াস নিবে। ইলেকট্রন তোমাদের ফেস বারবার চলে আসে কেন? দেখতে ডিস্টার্ব হয়। না, এখানে এখানে একটা আসতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। ক্লিয়ার? ভাই ইলেকট্রন আসক্তিটা কি আবার একটু বলেন? মানে আমি এখান থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে এখানে এনে ঢুকাই দিলাম, অন্য একটা পরমাণুতে ঢুকাই দিচ্ছি, ঢুকাই দিচ্ছি, যে পরিমাণ শক্তি বিমুক্ত হচ্ছে, এখানে শক্তি বের হচ্ছে, সেটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। বুঝতে পারছো? আচ্ছা, মানে একটা ইলেকট্রন নিয়ে আসে, মানে আমার ছিল ক্লোরিন, আমি কি একটা ইলেকট্রন দিলাম, দিয়ে কি করলাম, Cl মাইনাস তৈরি করলাম, এখানে যে পরিমাণ শক্তি বিমুক্ত হ্যাঁ। হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন বলো পজিটিভ চার্জ কোথায় থাকবে বলো তো? একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা কক্ষপথ, এটা সোডিয়াম, এই পজিটিভ চার্জ কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে তো। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়াসে থাকবে। তো এখন যদি আমি নিউক্লিয়াসের চার্জ বাড়াই, পর্যায়টা ঠিক রাখি, এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, ইলেকট্রন ছিল, ছিল, তো আমি যদি এখানে চার্জ বাড়াই তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যাটা বাড়বে, তাই না? জি, তাহলে এখান থেকে এখানে আকর্ষণটা কি হবে? আরো বেশি হবে, কারণ এখানে পজিটিভ চার্জ বাড়তেছে, এখানে নেগেটিভ চার্জ। আকর্ষণ। বেশি হবে। হ্যাঁ, তাহলে আকর্ষণটা বেশি হলে কি পরমাণুটা ছোট হয়ে আসবে আরো? হ্যাঁ, জি, নিউক্লিয়াসের চার্জ বাড়লে কি হবে? আকর্ষণ শক্তিটা বাড়বে, আমি তখন কি এখান থেকে একটা চিহ্ন মানে টেনে সরে নিয়ে যাইতে শক্তি আমার বেশি দিতে হবে না আগের চেয়ে? হ্যাঁ, শক্তি আগের থেকে বেশি লাগবে। বেশি দিতে হবে। তাহলে এটাই ঘটতেছে, দেখো কোথায়, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, 3। 3। বেরিলিয়ামের কত? 4। বোরনের কত? 5। হ্যাঁ। কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, তাই না? ফ্লোরিনের 9। তো লিথিয়াম, বুঝতে পারতেছো? এটা লেখা বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, এই লিথিয়ামের ক্ষেত্রে জি। দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? প্রথমে 2টা, তারপর 1টা। এক শেষ কক্ষপথে একটা আছে। হ্যাঁ, 1টা আছে। এখন লিথিয়ামের মধ্যে চার্জ কত? +3, +3। +3। আমি যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি, বেরিলিয়াম 4 না? তখন সব। জি ভাইয়া। হ্যাঁ, তখন ভিতরে চার্জটা কত হচ্ছে? +4 হয়ে যাচ্ছে, +4। +4। +4 হয়ে যাচ্ছে। এখানে কি একটা ইলেকট্রন বাড়তিছে? শেষ জি কক্ষপথে ভাইয়া। মানে একটা ইলেকট্রন। বাড়ছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এর সাথে এর আকর্ষণ শক্তিটা আগের চেয়ে বেশি হচ্ছে? জি। তো হ্যাঁ। পরমাণুটা ছোট হয়ে, পরমাণুটা কি চাপে ছোট হয়ে যাবে না একটু? ছোট হয়ে যাবে। তাহলে এটা কি বাম দিক, এটা কি ডান দিক? ডান দিক, হুম। তাই না? তাহলে বাম থেকে ডানে কি হবে? বাম থেকে ডানে পরমাণুর হলো? আকার ছোট। আকার ছোট হচ্ছে, এক নম্বর কথা, আকার ছোট হচ্ছে, কমে আকার ছোট যাবে। হয়, ছোট হয়, ঠিক আছে? হয়েছে একটা। হ্যাঁ, এখন যখন এখানে ছিল মনে লিথিয়াম, যখন ছিল +3 চার্জ ছিল, প্লাস যখন 3 চার্জ ছিল, তাই না? প্লাস যখন 3 চার্জ ছিল তখন কি একটা ইলেকট্রন ছিল বাইরে, একে বিচ্ছিন্ন করা আমার ইজি, আমার পক্ষে ইজি, তাই না? জি একে ভাই। বিচ্ছিন্ন করা তো আমার জন্য সোজা সোজা কাজ। একে যখন আমি এখান থেকে বিচ্ছিন্ন করবো, তার নাম কি? আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তা এখন যদি আমি এখানে চার্জটা বাড়াই দিই, +4 করি, +4 করি, তাহলে এখানে একটা চার্জ বাড়বে, বাড়বে না? ইলেকট্রন আসক্তি। তাহলে কি আগের থেকে কি শক্তি বাড়া যাচ্ছে না? তা আয়নীকরণ শক্তি 4 কার? বেরিলিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়ামের ক্ষেত্রে 4। বুঝতেছো? ভাই এটা কি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এরকম হচ্ছে? আমি বলছি এটা আয়নীকরণ শক্তির কথা বলতেছি আমি। এখানে যখন একটা ছিল, এখানে যখন একটা ছিল, +3 ছিল যখন,
প্লাস 3, হ্যাঁ তখন কি এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল তখন, তাই না? তো এর শক্তি একে ছিন্ন করতে আমার চার্জ এখানে কম না, কম শক্তি লাগবে। জি ভাইয়া। যদি আমি দুইটা দিই, এখানে +4 করে দিই, তাহলে শক্তিটা বেশি লাগবে। +4 করলে শক্তি বেশি লাগতেছে না? জি ভাইয়া। তার মানে কি, যদি আমি লিথিয়াম থেকে এদিকে যাই, তার মানে কি আয়নীকরণ শক্তি বাড়ছে না? ওইদিকে প্রতিটা ধাপে তো সংখ্যা বাড়তেছে। ডানে গেলে বাড়বে। তাহলে কি বাম থেকে ডানে গেলে, ডানে গেলে বাড়ে, ডানে গেলে কি বাড়বে? আয়নীকরণ শক্তি বাড়বে। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বাড়বে। সাথে কি ইলেকট্রন আসক্তিও বাড়বে। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়তেছে, ইলেকট্রন আসক্তি বাড়তেছে। মানে ইলেকট্রন একটা দিলে বেশি নিবে, কারণ ওখানে চার্জটা বেশি, টানবে বেশি। ইলেকট্রন এখানে নিবে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন তো নিবে এখানে, আসক্তি মানে ঝোঁক। ইলেকট্রন যখন এখানে বুঝতে আসবে, পারছি। তাহলে কি অবশ্যই এটা চার্জটা বেশি হবে। তাহলে বাম থেকে ডানে কি হবে বলো তো? বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ ইলেকট্রন শক্তি আসক্তি বাড়বে, বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে। আকারে ছোট হয়। এখন বলো এখানে যোজনী কোনো পরিবর্তন হচ্ছে? যোজনী কোনো পরিবর্তন হচ্ছে এখানে সোজা? যোজনী না, পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কোথায়? এই যে লিথিয়াম কার্বন পরিবর্তন হচ্ছে না, পর্যায়িত পরিবর্তন হচ্ছে। যোজনী তো পরিবর্তন হচ্ছেই, তার মানে লিথিয়াম যোজনী বাড়ে, শিফট বাম থেকে ডানে যোজনী বৃদ্ধি পায়। বাড়ে। পরমাণুর আকার কি হচ্ছে? ছোট হচ্ছে, যোজনী বাড়তেছে, ইলেকট্রন আসক্তি বাড়তেছে বাম থেকে ডান দিকে, তাই না? উপর থেকে নিচ দিকে কি হচ্ছে বলো তো এখন? সক্রিয়তা বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে কি হয়? দেখো উপর থেকে নিচে সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, সোডিয়ামের শেষ কক্ষপথ কয়টা ছিল? একটা। প্রত্যেকের নিচের দিকে হচ্ছে আকার বৃদ্ধি পাবে। তাহলে কি এখানে কি হচ্ছে? আরো এখানে হচ্ছে 3টা ছিল কক্ষপথ সোডিয়ামের ক্ষেত্রে, 3টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ছিল না? পটাশিয়ামের ক্ষেত্রে কি আরো একটা যুক্ত হচ্ছে? আকার বড় হবে। তাহলে মানে কি এখান থেকে এখানে কন্ট্রোল করা যত সোজা, এখান থেকে এখানে কন্ট্রোল করা তত সোজা? না ভাইয়া। তার মানে কি নিকটবর্তী কক্ষপথের ক্ষেত্রে কক্ষপথ যখন ছোট, তখন কি এটা কন্ট্রোল করা যত সোজা, এটা কন্ট্রোল করা কঠিন আমার জন্য। মানে এখান থেকে দূরে আকর্ষণ শক্তিটা কম, তাহলে এখান থেকে আমি ইলেকট্রনটাকে বের করে নিতে পারতেছি। সহজে বের করে নেওয়া যায়। তার মানে কি উপর থেকে নিচ দিকে কি আকার বাড়বে? উপর আকার থেকে নিচে, বড়। থেকে নিচে আকার বাড়ে। আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন শক্তি কমে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি কমে, ইলেকট্রন শক্তি কমে, উপর থেকে নিচের দিকে কমে না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখো যখন উপর থেকে তুমি নিচে নামছো, তখন এই ধাতব ধর্ম বাড়তিছে, ধাতব ধর্ম বাড়তিছে। ডান দিক থেকে ডান দিকে ধাতু ধর্ম উপর থেকে হ্রাস পায়। নিচে কি বাড়বে? ধাতব ধর্ম বাড়তিছে না? ধাতব ধর্ম বাড়তিছে। ধাতব ধর্ম বাড়ে, কারণ হচ্ছে উপর থেকে দেখো নিচের দিকে ইলেকট্রনটা ত্যাগ করাটা সোজা হয়ে যাচ্ছে, ত্যাগ করাটা সোজা হয়ে যাচ্ছে। তার মানে কি উপর থেকে নিচের দিকে ধাতব ধর্মটা বাড়বে, ইলেকট্রন মানে কক্ষপথ বাড়তিছে না, ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সোজা হবে আমার জন্য। ইলেকট্রন ছেড়ে দিলে সেটা কি ধাতু ইলেকট্রন ছাড়বে। তাহলে উপর থেকে নিচ দিকে কি হচ্ছে? ধাতব ধর্ম বাড়তিছে। ধাতব ধর্ম যদি বাড়ে তাহলে কি বাড়বে? ধাতব ধর্ম বাড়া মানে কি বিজারণ ধর্ম বাড়া, বিজারণ ধর্ম বাড়ে, বিজারণ ধর্ম বাড়ে। উপর থেকে নিচ দিকে কি কি বাড়তিছে? ধাতব ধর্ম বাড়ে, বিজারণ ধর্ম বাড়ে। তাহলে সক্রিয় বিজারণ ধর্ম কি বেশি সক্রিয় কি হবে? সবচেয়ে বেশি সক্রিয় কি হবে? সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা এখন বলো যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন কি ধাতব ধর্ম তো এখানে বেশি, ধাতু ধর্ম হ্রাস পায়, ধাতু ধর্ম ধাতব ধর্ম, বৃদ্ধি পায়। ধাতব ধর্ম হ্রাস পায়। কি হবে? হ্রাস পায়, অথবা ধর্ম বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তাই না? হ্যাঁ। এখন চিন্তা করো যে ফ্লোরিন ক্লোরিন
ব্রোমিন আয়োডিন এখানে আছে না, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। জি ভাইয়া। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন নিচের দিকে কি কক্ষপথ বাড়তিছে, কক্ষপথ নিচের দিকে বাড়তিছে। হ্যাঁ, এখানে কি উপর থেকে নিচের দিকে সক্রিয়তা বৃদ্ধি পায়। ওখানে কি হবে, এই 4 এর পর থেকে কি হবে, উল্টা হবে, 4 এর পর থেকে উল্টা হবে না। সক্রিয়তা হ্রাস, উপর থেকে নিচের দিকে সক্রিয়তা হ্রাস পায়। তাহলে অধঃধর্ম ধর্ম উপরে সবচেয়ে বেশি, তো নিচে কম, তধর্ম ধর্ম নিচে, অধঃধর্ম ধর্ম নিচে কম, হ্যাঁ তাই না। এখানে যেটা ছিল এখানে সেই 4 এর পর থেকে সেটা উল্টা, 4 এর পর থেকে সেটা উল্টা। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার তো নাকি কোনো কনফিউশন আছে? বুঝছো তোমরা? জি ভাইয়া। দেখো এখন হচ্ছে তোমার মনে পেস লাগছে মেবি। বিজারণ ধর্ম বিধাতার পরীক্ষা, ঠিক আছে। বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ক্ষার ধর্ম। ক্ষার ধর্ম কি হবে বলতো? এগুলা বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পারমাণবিক আকার, ক্ষার ধর্ম। বাম থেকে ডানে কি হবে বলতো? বাম থেকে ডানে বিজারণ ধর্ম হ্রাস পায়। ডানে বিজারণ ধর্ম কমে, হ্রাস পায়। কমে। সব মিলে এই সবগুলো কি কমে? সবগুলো কমবে কোথায়? বিধাতা ধর্ম, বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পারমাণবিক আকার, ক্ষার ধর্ম, সবগুলোই কি বাম থেকে ডানে কমবে। আর আগে যেগুলো বলে দিছি ইলেকট্রন আসক্তি, ওইগুলো এর মধ্যে পড়বে। বুঝতে পারছো? এই 4টা আমি খালি বলে দিলাম। ক্লিয়ার? মিউট করো সবাই। ভাই আপনি একটু কথা বলেন, ওদের ফেস উঠে আছে, ওদের স্কিনে পুরা ওদের ইয়া উঠে আছে, আপনার দেখা কিছুই দেখতে পাচ্ছি না। এই তোমরা কি লেখা উঠে আসছে, তোমরা স্ক্রিনগুলো করো, রিমুভ করো, ডাবল ক্লিক করো, চলে যাবে। শুনতে পাচ্ছ তোমরা? লেখা কি অনেকে দেখতে পাচ্ছে না? শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। তোমরা কোনটা দেখতে পাচ্ছ না বলো? বিধাতার পরীক্ষা, বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পথে হচ্ছে পারমাণবিক আকার, খাতে হচ্ছে ক্ষার ধর্ম। ক্ষার এগুলা কি ধর্ম। বাম থেকে ডানে কমে বা হ্রাস পায়। এতখানি পর্যন্ত কি বুঝছো তোমরা? বুঝছি। বুঝছো? তোমরা কোন বই পড়ো? গাজী আজমল না কোনটা, কোন বই পড়ো? সরি, সঞ্জিত কুমার। আসানুল গুহ। আচ্ছা, গুহ স্যার। জি ভাই। সবাই কি গুহ স্যারের বই পড়ো নাকি হাজারি গুহ? না স্যার, আমরা পড়ি হারাধন্য, হ্যাঁ তুমি পড়ো। সরোজকান্তি, কার বই পড়ো? ডক্টর সরোজকান্তি হাজারি। আমারটা কবির স্যারের। এতখানি পর্যন্ত ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা এখন আসো। এখন দেখো, যখন মনে করো দুটো ক্লোরিন পরমাণু, Cl পরমাণু, Cl2 যুক্ত থাকে, তখন একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর মধ্যে একটু ঢুকে থাকে, ইলেকট্রন ঘনত্বটা একটু ঢুকে যায়, একটা ভিতরে আরেকটা ঢুকে যায়। এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা, এটা একটা। এই দুটো কেন্দ্রের মাঝখানে যে দূরত্ব আছে না, এই কেন্দ্রের দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা সেটা কি? পারমাণবিক ব্যাসার্ধ। ক্লোরিন তো পরমাণু, তাহলে এটা যেটা পাচ্ছ সেটা কি? পারমাণবিক ব্যাসার্ধ।
পারমাণবিক ব্যাসার্ধ। আর মনে করো দুটো ধাতব পরমাণু যুক্ত, একটা ধাতব পরমাণু আর একটা ধাতব পরমাণু, এটা কি একটার সাথে আরেকটা ঢুকবে ভিতরে? এখানে যেন ঢুকে গেছে ক্লোরিন ক্লোরিন ভাই ভাই ঢুকে গেছে, এখানে ঢুকবে সেভাবে? ঢুকবে না। তাহলে এটা কি সমযোজী ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ বের করি, সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। এখানে দেখো দুটো ধাতব পরমাণু যখন যুক্ত আছে তখন কি একটার মধ্যে আরেকটা ঢুকছে? না। তাহলে এই যে ধাতব পরমাণুর কেন্দ্রের অর্ধেক দূরত্ব কেন্দ্রের অর্ধেক দূরত্ব ডিভাইড বাই 2, যেটা পাবো সেটা কি ধাতব ব্যাসার্ধ। যেটা ধাতব অণু, এটা ধাতব অণু হতে পারে, এটা তোমার সিলিকন, এটা হতে পারে সিলিকন। দূরত্বকে 2 দিয়ে ভাগ করলে পাবো তুমি হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ পাবা। এই ধাতব ব্যাসার্ধ বড় হবে নাকি সমযোজী ব্যাসার্ধ বড় হবে? বলো। ধাতব এটা একটা ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ বড় হবে না ছোট হবে? বড় হবে। কেন বড় হবে? দেখো এটা এখানে ঢুকে গেছে এখানে, আর এখানে ঢুকে নাই। ধাতব ব্যাসার্ধ কত পার্সেন্ট বড় হবে জানো? সমযোজী ব্যাসার্ধের চেয়ে 10 থেকে 20%। 10 থেকে 20%। ক্লিয়ার? ভাই আরেকবার বুঝান। দেখো এখানে হচ্ছে ক্লোরিনের দুটো পরমাণু ঢুকে গেছে একটার সাথে আরেকটা। হ্যাঁ তো এটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, তো কমন ভাই 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 ঢুকে গেছে। তার মানে কি একটার মধ্যে আরেকটা যখন ঢুকে যাবে তখন দূরত্বটা কম হবে না দুটোর মধ্যে? কম হবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো ধাতব ব্যাসার্ধ শক্ত জিনিস কি একটার মধ্যে একটা ঢুকবে? না না তাহলে কি এটা একটু বাইরে থাকবে, এখানে যখন ঢুকে গেছে এখানে কি ঢুকছে? না, এটা বাইরে থাকবে। তাহলে কি এটা বড় হবে না একটু? হ্যাঁ হ্যাঁ। এই সমযোজী ব্যাসার্ধ থেকে কি ধাতব ব্যাসার্ধ বড় হবে? কত পার্সেন্ট বড় হবে? 10 থেকে 10 20। থেকে 20%। 20%। মিশিয়ে ফেলবো? না ভাইয়া না। ক্লিয়ার? মৌলের পর্যাবৃত্ত ধর্ম শেষ। এখন থাকছে কি? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, তাই না? রাসায়নিক বন্ধন। এখানে সংকরায়ন আছে। সংকরায়ন কয় রকম হতে পারে? সংকরায়ন হতে পারে কি sp3, sp হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে, sp3d হতে পারে, sp3d2 হতে পারে, sp3d3 হতে পারে, তাই না? আমার হাত দেখতে পাচ্ছ? হাতে কি লিখছি এটা? এসপি sp2, ঠিক আছে। যখন মানটা আসবে 2 তখন হবে sp। তখন মান আসবে 3, সূত্রের মান আসবে 3, তখন sp3। 4 আসলে এটা, 5 আসলে এটা, 6 আসলে এটা, 7 আসলে এটা। সূত্রটা হচ্ছে হাফ, সংকরায়ন হচ্ছে x ধরো হাফ m প্লাস v মাইনাস c প্লাস a। এটা কি, এটা দিয়ে কি নির্ণয় করব ভাইয়া? হাইব্রিডাইজেশন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এমটা হচ্ছে কি একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা। ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন। সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, এ হচ্ছে অ্যানায়নের চার্জ। ক্লিয়ার? উঠানো শেষ? না ভাই ফার্স্টেরটা কি বলছেন? এম ওইটা একটু বলেন, ওটা বুঝতেছি না। কোনটা বলো? এই যে এম এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। যেরকম পানির ক্ষেত্রে H2 না, একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। হ্যাঁ
ভাইয়া ওই তো ক্যাটায়নের ওটা কি? কোনটা? ক্যাটায়নের সি। হ্যাঁ, চার্জ, ক্যাটায়নের চার্জ। এম তো হচ্ছে আগ্নেয় পরমাণুর সংখ্যা, ভি তো হচ্ছে কেন্দ্র পরমাণুর শেষ কক্ষপথ ইলেকট্রন, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, এ হচ্ছে অ্যানায়নের চার্জ। ভাইয়া এখান থেকে কোশ্চেনটা কেমন, মানে কিভাবে হবে পরীক্ষাতে? আমি বলতেছি, মানে তোলা শেষ তোমাদের? জি ভাইয়া। জি। আচ্ছা, মিশে দিলাম। কেন্দ্রীয় পরমাণু শেষ, লিখছেন এটা? এখন বলছে যে পানির সংকরায়ন কি, তোমার পরীক্ষায় বললো চিনো না একটা, পানির সংকরায়ন কি, NH3 এর সংকরায়ন কি হতে পারে না? টু কেন্দ্রীয় পরমাণু সংখ্যা হচ্ছে এখানে তাহলে এখানে এটা বের করলে কি হবে? x ইকুয়াল হাফ m প্লাস v মাইনাস c প্লাস a না? c প্লাস a তো এখানে কি হাফ দিলা, একযোজি পরমাণুর সংখ্যা কয়টা পানির ক্ষেত্রে? দুইটা। 2। দুইটা। কেন্দ্র শেষ কক্ষ পরমাণু, কেন্দ্র পরমাণু কি অক্সিজেন, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথে দুইটা। দুটো কেন? 6টা। 8 8 হইলে কত? 2 6 ছয়টা। 6টা না? হ্যাঁ হ্যাঁ। এখানে কি ক্যাটায়ন, এখানে কোনো জি। চার্জ আছে? ক্যাটায়নের কোনো চার্জ আছে? না। অ্যানায়নের কোনো চার্জ আছে? না। নাই তো, শূন্য। তার মানে কি 0 প্লাস 0 কত আসবে? তাহলে মানটা কত আসবে? 4। 4 মান আসলে আমি আগে কি লিখছিলাম? 4 মান আসলে সেটা কি হবে? sp3। sp3। এখন sp3 যদি আসে, তাই না, পানির ক্ষেত্রে কি তাহলে sp3 সংকরায়ন, বুঝতে পারছো? বুঝতে পারছো তো না? জি ভাইয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে বের করো তো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? ভাই একটু sp3 বলেন তো। শুধু ও sp3, আচ্ছা আচ্ছা। শুধু sp3। পানির ক্ষেত্রে কি হবে বলো তো? অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? অ্যামোনিয়ার কাছে হচ্ছে 3 বাই ওয়েট 3, M তারপর 3, হচ্ছে নাইট্রোজেনের 7, তাহলে কত? 2 5। হ্যাঁ বাই ক্যাটায়ন অ্যানোনিক চার্জ আছে কোনো? বাই নাই। এটাও sp3 হবে, sp3 হবে। 4 sp3 হবে। Three। ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। এখন যে কোনো একটা দিলে বের করতে পারবা পরীক্ষায়? হ্যাঁ পারবো। আচ্ছা, এখন চিন্তা করো লন পেয়ার। লন পেয়ার বের করার সূত্রটা হচ্ছে x মাইনাস m মাইনাস d। mটা হচ্ছে আগ্নেয় পরমাণুর সংখ্যা, ভাই এটা কি? এটা হচ্ছে লন পেয়ার মানে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। লন পেয়ার x মাইনাস m মাইনাস d। হ্যাঁ, একযোজি পরমাণু সংখ্যা d হচ্ছে দ্বিযোজি ভাই পরমাণু দেখা সংখ্যা। যাচ্ছে না। বলো দেখা যাচ্ছে না তো। কেন দেখা যাবে না? কি দেখা যাচ্ছে না বলো? এটা দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। এটা কি দ্বিযোজি পরমাণু সংখ্যা? সংখ্যা ব্র্যাকেটে কেন্দ্রীয় পরমাণু ছাড়া, কেন্দ্রীয় পরমাণু ছাড়া। ভাইয়া ডি দিয়ে কি ডিজিজি লিখছেন এটা? ডি হচ্ছে দ্বিযোজি পরমাণু সংখ্যা। বুঝতেছো? জি ভাইয়া। x মাইনাস m মাইনাস d লিখে শেষ? হ্যাঁ। পানির ক্ষেত্রে আসো, অ্যামোনিয়ার ক্ষেত্রে NH3 এর ক্ষেত্রে লন পেয়ার কত হবে? পেয়ার মানে কি? জোড়া। এমটা হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 3। লন পেয়ারটা কত হবে? x মাইনাস m মাইনাস d। x এর সংখ্যা কত? 4। জি। m কত?
3 3 ডি কত? একযোজী পরমাণুর সঙ্গে কেন্দ্র পরমাণু প্যারা ডি দ্বিতীয় পরমাণুর সংখ্যা আছে কোনো? নাই, শূন্য, তাহলে কত? 1 পেয়ার। 1 পেয়ার। মাইনাস তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে মাথায়। ঠিক আছে, বুঝতে পারছো? তো অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকরণটা কি ছিল? অ্যামোনিয়া হচ্ছে sp3 sp3। তার মানে এখানে s এর বৈশিষ্ট্য কত পার্সেন্ট? 25%। p এর বৈশিষ্ট্য হচ্ছে 75%। 75%। বন্ধন কোণ, এটা মুখস্থ। এস চারটা জিনিস না, চারটা মিলে তাহলে একটা 25 হইলে আরেকটা কত? 3 * sp3, 3 * 25। ওটা কি 207 ওটা কি? 207 কোথায়? sp3 যখন হবে তখন মুখস্থ কথা। sp3 যখন হবে তখন হচ্ছে বন্ধন কোণ কত হবে? 109 ডিগ্রি। যখন sp3 হবে তখন বন্ধন কোণ হওয়ার কথা 109 ডিগ্রি, হ্যাঁ তাই তো? বাট এখানে কি দুটো ইলেকট্রন আছে না? জি ভাইয়া এখানে ঝামেলা করবে, এই দুটো ইলেকট্রন ঝামেলা করবে। ব্যাপারটা এরকম, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন কি বলা হবে? লন পেয়ার বলা হবে। লন পেয়ার, লন পেয়ার। তো এই লন পেয়ার কি? এখানে তো দুটো ইলেকট্রন আছে, জি বন্ড পেয়ার। এখানে কি দুটো ইলেকট্রন কি? বন্ড পেয়ার। এই দুটো কি বন্ড পেয়ার? বন্ড পেয়ার না? তো এরা কি ইলেকট্রন ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ না? ঋণাত্মক চার্জ তো। হ্যাঁ তো বিকর্ষণ করবে, তো এরা বিকর্ষণ করবে, ও এরা বিকর্ষণ করবে না? জি হ্যাঁ তো বন্ধন কোণ যখন বিকর্ষণ করবে তখন চেপে যাবে না? দুটো মাঝখানে দুটো চেপে যাবে না? জি ভাইয়া চেপে গেলে কোণ হওয়ার কথা কত? 109 হওয়ার কথা। বাট এই দুটো চাপ দিচ্ছে দুই পারে। হ্যাঁ লন পেয়ারটা চাপ দিচ্ছে না, একে এবার থেকে চাপ দিচ্ছে, জি বিকর্ষণ ভাইয়া করতেছে। তো তাহলে এখানে 109 এর জায়গাতে কত হবে? 107। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কত? 107। 160 ক্লিয়ার? এখানে একটা জিনিস, যখন লন পেয়ার বিকর্ষণ করবো, লন পেয়ার মিশাবো আমি। হ্যাঁ ভাইয়া যখন একটা জিনিস খোলা খোলা থাকবে, লন পেয়ার এই যে বিকর্ষণ করবে, মানে এই খোলা দুটো ইলেকট্রন এবং এখানকার দুটো ইলেকট্রন যে পরিমাণ বিকর্ষণ করবে সেটা সেই মানটা হবে সর্বোচ্চ। লন পেয়ারের বিকর্ষণ ক্ষমতাটা বেশি, বন্ড পেয়ারের বিকর্ষণ ক্ষমতা কম। যদি বন্ড পেয়ার থাকতো, এখানে আরো দুটো বন্ড পেয়ার থাকতো, তাহলে একটা সাথে যুক্ত থাকতো, তাহলে বন্ধন শক্তিটা কি হতো? বিকর্ষণ ক্ষমতাটা কমে যেত আরো। ভাইয়া আর একটু বলেন। আচ্ছা আমি বলি, শোনো। মনে করো একজন মানুষ বিবাহিত, বুঝছো? আরেকজন মানুষ হচ্ছে অবিবাহিত। কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া জি ভাইয়া এখন হচ্ছে মনে করো দুইজন মানুষ মারামারি লাগছে, তাদের হচ্ছে অবিবাহিত, তারা, বুঝছো? তারা অবিবাহিত। তো দুজন মানুষ যখন মারামারি করতেছে তখন কি তারা কেউ আটকাবে? তারা কি বউ বাচ্চা আছে যে আটকাবে এসে, যে মারামারি করা ঠিক না? আটকাবে? মা বাবা তো কেন আছে। আটকাবে না? বাবা আটকাবে। মা তো থাকতে পারে। বাপ মা নাই, বাপ মা নাই, বউ বাপ মা বাচ্চা না নাই। থাকলে কি আটকাবে না নাকি? না, তারপরেও কি আটকাবে? আটকাবে। বাপ মা নাই, বাপ মা নাই, ঠিক আছে? তাই তারপরে ওদের তো এত, কেউ না কেউ না আটকাবেই। থাকলে না থাকলে শোনো তো আমি মানুষ বোঝানোর ওরা। কথা, হ্যাঁ আমি বোঝানোর কথা বলতেছি তোমাকে, হচ্ছে আমি মানে এর পিছনে যুক্তি যাচ্ছি না, তো তাহলে যখন লন পেয়ার বিকর্ষণ করবে তখন বেশি হবে মানটা। যখন লন পেয়ারের সাথে একটা বন্ড পেয়ার থাকবে তখন কি হবে? আকর্ষণ শক্তিটা এর চেয়ে কম হবে। এর চেয়ে কম হবে কখন? যখন বন্ড পেয়ার থাকে, মানে কি বন্ড একটা সাথে পেয়ার লেগে আছে, থাকবে। ঠিক আছে, একটা সাথে লেগে আছে, তখন কি আরো বিকর্ষণ শক্তিটা কম হবে। এই যে তত্ত্ব, এই তত্ত্বটাকে কি বলা হবে? ভ্যাসপারের তত্ত্ব। ভ্যাসপার তত্ত্ব, ঠিক আছে?
ক্লিয়ার? পানির ক্ষেত্রে লন পেয়ার কত? লন পেয়ার পানির ক্ষেত্রে লন পেয়ারটা কত? পানির ক্ষেত্রে 1 হবে 4 মাইনাস x কত 4 এখানে? minus x মাইনাস m, m কত? 2 মাইনাস 2 2 হবে হবে 2 হবে 2 হবে ও কত হবে? 0 ও হবে হচ্ছে 0 হবে, কারণ ও হচ্ছে কেন্দ্র পরমাণু, ওটা কেন্দ্র পরমাণু। তাহলে পানির ক্ষেত্রে কত? হ্যাঁ 2 2 জোড়া 2 পেয়ার। হুম এখন যখন পানির ক্ষেত্রে, পানি কি অক্সিজেন, এটা কেন্দ্র পরমাণু, এই দুটো হচ্ছে পেরিফেরাল পরমাণু। তো পানির উপরে কি আছে? লন পেয়ার কয়টা? 2টা। 2টা লন পেয়ার 2টা। তো এই দুটোর মধ্যে নিজের মধ্যে বিকর্ষণ করবে। লন পেয়ার করবে তো। তো এই লন পেয়ারের সাথে এটা কি বন পেয়ার বিকর্ষণ করবে। হ্যাঁ এর সাথে কি করবে? লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ করবে। করবে তো। এর মধ্যে কি বন পেয়ার বিকর্ষণ করবে এখানে। হ্যাঁ এই শক্তিটা বেশি না এই শক্তিটা বেশি না এই শক্তিটা বেশি? কোনটা বেশি? লন পেয়ার বন পেয়ার লন শক্তিটা পেয়ার বোন বেশি। পেয়ার বেশি শক্তি। কে বলছে লন পেয়ার শক্তি বেশি? লিখে রেখেছি উপরে। লন পেয়ার লন বেশি পেয়ার হবে এই শক্তিটা বেশি, এই শক্তিটা হ্যাঁ কম। হ্যাঁ তাহলে কি হবে? এই জায়গাটা শক্তি আরো কম, তার চেপে যাবে না? আরো দুইজন চাপ হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ চেপে যাবে না? আগে হ্যাঁ। এমন এখানে কত ছিল? 107 ছিল, বাট এখানে দুজন মিলে চাপ দিচ্ছে, কত হবে? 104। 105 4 4 বুঝতে পারছো? 5 ভ্যাসপারের ডিগ্রি। তত্ত্ব বুঝছো? ভ্যাসপারের তত্ত্ব বুঝছো? হ্যাঁ ক্লিয়ার? হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যখন হাইড্রোজেনের সাথে অধিকতর ঋণাত্মক মৌল, যেরকম কি কি আছে, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন যুক্ত থাকবে, তখন সেখানে হাইড্রোজেন বন্ড গঠিত হবে। অক্সিজেন কি হবে দেখো, যে যখন এর পার্থক্যটা মান, কখন কোনো কিছু পোলার হয়, কখন পোলার হয় তখন যখন তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকবে। 1.9 এর মধ্যে থাকবে। তো পানি যখন হাইড্রোজেন বন্ড গঠন করবে, তখন হচ্ছে দেখো এখানে অক্সিজেন ছিল না, এখানে হাইড্রোজেন ছিল। পানির ক্ষেত্রে এখানে হাইড্রোজেন ছিল। হ্যাঁ পানি একটা পোলার অণু, তাহলে এস প্লাসটা কি হবে? আংশিকভাবে ধনাত্মক হবে। হ্যাঁ দেখি আংশিকভাবে ঋণাত্মক হবে যেহেতু পোলার। এখানে কি আরেকটা পানির অণু আছে, আংশিক পজিটিভ, অক্সিজেন আংশিক ডেল নেগেটিভ। এখানে ঋণাত্মক চার্জ, এখানে পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে না? হ্যাঁ হ্যাঁ এই যে এই বন্ধনটা দেখছো, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কার ক্ষেত্রে হবে? যখন হাইড্রোজেনের সাথে শুধুমাত্র অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন যুক্ত থাকবে। ক্লিয়ার? জি ভাই এটা কি এক্সট্রা একটা বন্ধন না? এই বন্ধন শক্তির মানটা হচ্ছে 10 থেকে 40 কিলো জুল। 10 থেকে 40 কিলো জুল। ক্লিয়ার? বুঝছো এটা? এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। ঠিক আছে, কর্ণ সম্পর্ক কার সাথে কার জানো? লিথিয়ামের সাথে সম্পর্ক কার? ম্যাগনেসিয়ামের। বেরিয়ে এতে কি বোরনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যালুমিনিয়ামের। বৌদ্ধ হচ্ছে কি? এটা বেরিলিয়াম, এটা বোরন। বৌদ্ধ হচ্ছে বোরনের সাথে সম্পর্ক হচ্ছে সেজেতে কি? সিলিকন।
মানে কর্ণ সম্পর্ক কার সাথে? লিথিয়ামের সাথে কর্ণ সম্পর্ক হচ্ছে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের। ভাইয়া দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? আরেকটু বড় করে এটা লিখলে ভালো হয়। না এটা না, নিচেরটা, নিচে 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 যে মোলগুলো এটা লিখছেন এগুলো লিখছেন না। হ্যাঁ লেখা এটা হয় দেখ না কোনটা? এটা ভাইয়া নিচেরটা এক- লিথিয়াম, তারপর ম্যাগনেসিয়াম লিখছেন যেটা। লিথিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে বেরিয়ে বেরিলিয়ামের সাথে বেরিলিয়ামের অ্যালুমিনিয়াম, আর বোরনের সাথে সম্পর্ক সিলিকনের, কর্ণ সম্পর্ক। উপর লিখছি যে লিমা বেরিয়ে এলো বউ সেজে। তোমার কি বই দাগাই দেয়? এভাবে পড়া দিয়ে চলে যায়? বই দাগায় দেয়। তোমার কি বই দাগাই দেয়? হ্যাঁ আচ্ছা, এই বুঝতে পারছো উপরেরটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বলো, কোনটা বইয়ের কোন টপিক আর বোঝো নাই বলো আমাকে, কোনটা সারা পড়ছে বলো, বুঝাই দিই। বলো বইয়ের কোনটা, কোন জায়গাটা বোঝো নাই বলো আমাকে। আচ্ছা বলো, আয়নিক সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা? আয়নিক বন্ধন না? হ্যাঁ আয়নিক বন্ধন। এর শক্তি কত জানো? 400 থেকে 4000। 400 থেকে 4000। তার চেয়ে একটু কম কার? সমযোজী। সমযোজী কত? 150 থেকে 4 ভাগের 1 ভাগের সমান 1100। তার চেয়ে কম কার? ধাতব বন্ধন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিছু বলবে? হ্যালো, ধাতব বন্ধনের শক্তি কত? এর অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক 75 থেকে 1000। এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ, এর অর্ধেক 75। তারপর দেখো ডাইপোল, ডাইপোল ফিক্স না, ডাইপোল 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 ডাইপোল। আমি তো দুজনকে চিনি, ডাইপোল ডাইপোল দুজনকে চিনি না ভাই। ভাই কত হবে? 3 4। ডাইপোলের সাথে যদি আবিষ্ট ডাইপোল থাকে, ডাইপোলের সাথে আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল, তখন আমি বুঝতেছি না যে আসলে ডাইপোলের সাথে যখন আবিষ্ট ডাইপোল লাগছে তখন শক্তিটা কি ডিফারেন্স হবে, রেঞ্জ থাকবে একটা, কারণ আবিষ্ট ডাইপোল কি দ্বারা আবিষ্ট হয়েছে আমি জানি না, তাই না? ডাইপোল ডাইপোল তো জানতাম যে ডাইপোলের সাথে ডাইপোলই লাগছে 3 4, বাট এখানে ডাইপোলের সাথে আমি জানি না আবিষ্ট ডাইপোলটা কি দ্বারা আবিষ্ট হয়েছে। তাহলে রেঞ্জটা কত হবে? 2 থেকে 10 এর মধ্যে। লন্ডনে ঘুরতে গেছো, লন্ডন বল, লন্ডনে ঘুরতে গেলে রেঞ্জটা আরো বড় হবে 1 থেকে 10 এর মধ্যে। আর এটা হচ্ছে আয়ন ডাইপোল, আয়নটা শক্তি বেশি একটু। আয়ন ডাইপোল কত হবে? 10 থেকে 15। 50, 10 থেকে 50। তাহলে আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী কত? 400 থেকে 4000। সমযোজিতার অর্ধেকের মতো করো, 4 ভাগের 1 ভাগের মতো করো 150, 1100। ধাতব বন্ধন এর অর্ধেক 75। ডাইপোল ডাইপোল ফিক্স জিনিস 3 4। ডাইপোল আবিষ্ট ডাইপোল কি তার আবিষ্ট হচ্ছে জানি না, রেঞ্জটা বড় হবে 2 থেকে 10 এর মধ্যে হবে। লন্ডন বল, লন্ডনে ঘুরতে গেছো 1 থেকে 10, সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচেয়ে কম। আর আয়ন ডাইপোলটা একটু বেশি 10 থেকে 50।
বুঝছো তোমরা? কোনো সমস্যা তোমাদের? ঠিক আছে। এই তোমরা কি বুঝছো সবাই? হ্যালো, জি ভাইয়া। বুঝছো এতক্ষণ পর্যন্ত? কোনো সমস্যা? না। আচ্ছা, আরেকটা বলে শেষ করি। একটু হ্যাঁ, বলো। বই ধরে দিলে একটু ভালো হতো না? কোন টপিকস একটু বেশি করে দেখবো বুঝি আর নাই। একটু কোনটা হ্যাঁ, বলো বলো কোনটা? বই বই একটু ধরে দিলে ভালো হতো না? কোন টপিকস একটু বেশি করে দেখবো আর কোনটা একটু কম দেখবো, এটা একটু দেখাই বই নিতাম। বই দেখাতে হবে নাকি? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, বইটা লাগাই দিলে ভালো হতো। একজন বলো, কথা একজন বলো। বই দাগাবো? হ্যাঁ ভাইয়া। তো বই তো তোমাদের এডিশন ভিন্ন, কারো গাজী আজমল, কারো হচ্ছে সরি আহসানুল কবির, কারো হচ্ছে হাজারি, কারো হচ্ছে গুহ স্যার। বই টপিক তো কিভাবে? একই। হ্যাঁ, ভাইয়া টপিকস তো আগে আর পরে আর কি সব এক। আমি কি চাচ্ছ বলো, কি চাচ্ছ বলো, আমাকে বলো। আমি যা বলছি এগুলো বই লিখে আছে। ভাইয়া কোন টপিকস গুলো থেকে এমসিকিউ গুলো বেশি আসতে পারে ওই টপিকস গুলো একটু বলে দাও। টপিক গুলো বলে দিব আমি। দাঁড়া, আমি শেষ করিনি। আমি দাগাই, আমি শেষ করে দিচ্ছি, দাঁড়া একটু পরে শেষ করে দিচ্ছি। তুমি বলে দেন। আচ্ছা, আমি আরেকটু লিখি, আরেকটা পড়ানো আরেকটু বাকি আছে। যে কঠিন কিন্তু অধাতু, কঠিন অধাতু, কঠিন অধাতু। কঠিন অধাতু কারা জানো? টেকনিক হচ্ছে IC at CP shop। আইতে কি আয়োডিন কঠিন, সিতে কি সেলেনিয়াম, অ্যাডতে হচ্ছে অ্যাস্টেটিন, সিতে হচ্ছে সেলেনিয়াম, ইতে হচ্ছে ফসফরাস, কার্বন বানাই দিও না এটা আবার, সবতে হচ্ছে সালফার। এই সালফার আবার দুই রকম হতে পারে, একটা রোম্বিক হতে পারে, হতে পারে মনোক্লিনিক। ভাই সিতে ওটা কি বললেন? সিতে সেলেনিয়াম CE মনোক্লিনিক। ভাই ওটা কি রোম্বিক আর হচ্ছে মনোক্লিনিক, মনোক্লিনিক? মনোক্লিনিক। তারপরে কোনো পানি নাই, এটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ, নিরপেক্ষ কোনতে কি? কার্বন মনোক্সাইড নিরপেক্ষ অক্সাইড, পানি, পানি একটা নিরপেক্ষ অক্সাইড। নাইতে কি N2O, কোন নতে হচ্ছে NO, এই চারটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। মুখে বলে দেন। কোনো পানি নাই, কোনতে হচ্ছে কার্বন মনোক্সাইড, নতে হচ্ছে নাইট্রাস অক্সাইড, পানিতে হচ্ছে H2O, নাইতে হচ্ছে N2O ডাইনাইট্রোজেন অক্সাইড। এরা সবাই হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। বুঝছো? আর হচ্ছে মিশ্র অক্সাইড। আকাশের মন পাবে, ঠিক আছে? আকাশ তো হচ্ছে Fe3O4, মন তো হচ্ছে Mn3O4, পাবে তো হচ্ছে Pb3O4। এটা হচ্ছে মিশ্র অক্সাইড। আকাশের মন পাবে, ঠিক আছে? Fe3O4 Mn3, সরি এটা Mn, Mn3O4 Pb3O4।
বাইল হয়নি কোনো। হইছে? না ভাইয়া। নিচেরটা হইছে? ভাইয়া ওই যে মন MN3O4 লেখা থাকে। হ্যাঁ, Mn3O4 হ্যাঁ ভাইয়া শেষ। Mn3O4 এটা কি মিশ্র অক্সাইড। CO2 CO2 মানে কি? অধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। ঠিক আছে, অধাতুর অক্সাইড অম্লধর্মী এবং ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, যেরকম কি কার্বন ডাই অক্সাইড। আর ধাতুর অক্সাইড যেরকম কি কেও, কেটো, তারপর তোমার হচ্ছে NaO, যা আছে আর কি, MgO2, সবকিছু কি ক্ষারধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। মিউট করে নাও, খাতা উল্টাইতেই আছে। ভাইয়া লেখা শেষ তো। কি লিখছি বলো তো? জানি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। জনি হচ্ছে জিঙ্ক অক্সাইড, তুমি তো হচ্ছে কি বলছি, এগুলো হচ্ছে সবাই উভধর্মী অক্সাইড, উভধর্মী। এগুলো কি লেখছেন দেখা যাচ্ছে না তো, তুই এত ছোট করে লিখছেন। ভাইয়া আজ এটা কি লিখছেন? আচ্ছা বলি, জনি তুমি আজ ইন্ডিয়া গেলে সোনা পাবেই বললাম। জনি তো হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO, বুঝতে পারছো? তারপর তুমি তো হচ্ছে TeO2 এটাও লিখছি। আজ তো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। তাহলে কি হলো? জনি তুমি আজ জিঙ্ক অক্সাইড, TeO2, টেলোডিয়াম অক্সাইড, Al2O3 হইছে? কনফিউশন আছে আর? না। ইন্ডিয়াতে IN2O3 ঠিক আছে। গেলে তো হচ্ছে Ga2O3, ইন্ডিয়া গেলে Ga2O3, সোনা SnO2 পাবে, PbO বললাম, BeO। ক্লিয়ার? সমস্যা? হ্যাঁ ভাইয়া। না সমস্যা আর কোনো? না। এরা কি এরা সবাই কি উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড, বুঝছো? ক্লিয়ার? বাচ্চারা কি ক্লিয়ার আজকে তোমাদের পড়ালেখা? হ্যাঁ, বইগুলো একটু দাগাইয়া দেন, এত কিছু নেই। বই হচ্ছে টপিক দেখাচ্ছি। ভালো হয়, বইগুলো একটু দাগিয়ে দিলে ভালো হয়।
ভাইয়া, আমাদের বইয়ে হাজানের নীতি আছে না, হ্যাঁ হ্যাঁ বলো। হাজানের নীতি ওইটা একটু বুঝাইয়া দেন। বইয়ে দাগিয়ে দিতে বলতেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা বই ফার্স্টে যাও, আসার মতো। ফার্স্টে যাও, ফার্স্টে যাও। এসো, ফার্স্টে গেছো? হ্যাঁ দেখো ফার্স্টে কি তোমার ম্যান্ডেলিভের কথা লিখছে না? বইটা নিছেন? আমি ঘোষ স্যারের হাজারি স্যারের বই নিছি। হ্যাঁ ভাইয়া বলেন। ফার্স্টে হচ্ছে দেখো ম্যান্ডেলিভের সূত্র, আধুনিক পর্যায় সূত্র। তারপরে পেজে যাও। তারপর হচ্ছে এস ব্লক মৌল, এস এর সংখ্যা কয়টি, পির সংখ্যা কয়টি, ডির সংখ্যা কয়টি, ডির বৈশিষ্ট্য, এস ব্লকের বৈশিষ্ট্য, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এস ব্লক মৌলকে কি বলা হয়? অ্যালকালি মেটাল, মৃৎক্ষার ধাতু। লাগাও। তারপরে দেখো যে এরা কি নরমালি হচ্ছে নরম ছুরি দ্বারা কাটা যাবে, ব্যতিক্রম কে? K2Cr2O7, KCrO4, K2MnO4, প্যারাম্যাঙ্গানেট, KMnO4। তারপরে চলে যাওয়া হচ্ছে এস ব্লকের ধর্ম, পি ব্লকের ধর্ম, ডি ব্লকের ধর্ম। পাইছো? তারপর হচ্ছে ক্যাটায়নের বর্ণ, কোন ক্যাটায়ন কেমন। তারপর হচ্ছে চলে যাওয়া হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, যা পড়াইছি আর কি সেগুলা। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। তারপর হচ্ছে চলে যাওয়া হচ্ছে ছক একটা, যেখানে পারমাণবিক আকার ব্যাসার্ধ হ্রাস পায়, 314 পেজে একটা ছক আছে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে হ্রাস পায়, ডান থেকে বামে বৃদ্ধি পায়, ওই পুরো ছকটা। তারপরে হাইব্রিডাইজেশন 322 হাইব্রিডাইজেশন sp3 sp2 sp কোনটা কি, কখন চতুস্থলকীয়, কখন অষ্টতলকীয়। ছক দেখো, হাইব্রিডাইজেশন একটা ছক আছে, হাইব্রিডাইজেশনের ছকটা দাগাই ফেলো। সন্নিবেশ সমযোজী বন্ধন, কর্ণ সম্পর্ক, ভ্যান ডের ওয়ালস বল। বুঝছো তোমার কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন? কোন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা, কোনো না বোঝা? ক্লিয়ার? ভাইয়া ওই যে ফাজানের নীতিটা একটু বুঝিয়ে দিলে হতো। হাজানের নীতি হ্যাঁ। একটা স্কিপ করছিলাম, ওটা ধরাই দিলা। ফাজান না বাজান কোনটা? হাজান। হাজানের নীতি একটা নম্বর হচ্ছে ক্যাটায়নের চার্জ যত বেশি, চার্জ যত বেশি বিকৃতি তত বেশি। মানে কি চার্জ কার বেশি, Mg2+ এর বেশি নাকি Al3+ এর বেশি? Al3+ বেশি, অ্যালুমিনিয়াম 3+। তাহলে এর কি হবে? এর ফাজানের নীতিটা বেশি খাটবে। হ্যাঁ। এর ক্ষেত্রে তাহলে যে ফাজানের নীতি যেখানে বেশি খাটবে সেই যৌগটা কি সমযোজী, তত বেশি সমযোজী। জি। 2 নম্বরটা হচ্ছে ক্যাটায়নের চার্জ যত ছোট, ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়। মানে কি ক্যাটায়ন যত ছোট, ক্যাটায়ন ছোট কে? সোডিয়াম ছোট নাকি ম্যাগনেসিয়াম ছোট? কে ছোট? আর সোডিয়াম ছোট নাকি পটাশিয়াম ছোট সেটা বলো। সোডিয়াম ছোট। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য বেশি খাটবে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়ন যত বড়
তাহলে এনআর কে বড়, ফ্লোরিন বড় নাকি ক্লোরিন বড় নাকি ব্রোমিন বড়? ব্রোমিন। ব্রোমিন ব্রোমিন বড়। বড়। ব্রোমিন বড়। তাহলে কি ব্রোমিনের, তাহলে কি NaF, NaCl, NaBr কোনটা সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে? বোরন। এনে বিয়ার। ব্রোমিনের NaBr, তাই তো, এটা ক্লিয়ার। যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম? হুম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার কম হবে, কারণ আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। ক্লিয়ার? আর 3 নাম্বারটা ভাইয়া। হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে যার আকার যত বড়, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, NP6, তারপর হচ্ছে N-1, N-1, D10, এই সজ্জাদার থাকবে। 3 নাম্বার, 3টা শর্ত কার ক্ষেত্রে? ফাজানের। সমযোজী কার ক্ষেত্রে? সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের ক্ষেত্রে। ক্লিয়ার তোমরা? জি, জি ভাইয়া। আর কোনো কনফিউশন? না। কিছু বলবার? এক ঠিক আছে, ঠিক আছে না? কিছু জিজ্ঞেস করতে চাও তোমরা? আপনি স্টপ হয়ে গেলেন কেন? কি না ভাইয়া? ধরা যায় না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কিছু বলবা? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। না ভাইয়া ঠিক কিছু আছে। বলবো না। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ তাহলে, ভালো থাকো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।